দুপুরের নিস্তব্ধতা ঘর ভরে রেখেছিল। জানালা দিয়ে আসা আলোয় রাফি তার গিটার হাতে বসে আছে। তার আঙ্গুলগুলো তারে ছুঁই এক অচেনা সুর তুলে দিচ্ছিল। সুর যেন গানের ভেতর নয়, তার ভেতরে গোপন অনুভূতির কথা বলছিল। আফরিন আপুকে ভাবলে বুকের ভেতরে হালকা শিহরণ জাগে। সেই শিহরণকে সুরে ঢেলে দিতেই গিটারকে আশ্রয় করে। প্রতিটি নোটে যেন অদৃশ্য কোনো ছবি ফুটে ওঠে, যেখানে একটি মেয়ের হাসি মুখ, ভ্রু কুঞ্চন কিংবা চোখের কোণে লুকিয়ে থাকা মায়ার ছাপ রাফির কল্পনায় ভেসে ওঠে। মনে মনে ভাবছে, কেন জানি মনে হয় প্রতিদিনই আমি তারই নিয়ে কিছু লিখতে পারি, যেন আফরিন আপুই আমার সুরের শুরু আর শেষ। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। রাফি চমকে উঠল। গিটার থেমে গেল। রাফি দরজার কাছে গিয়ে বলল, কে? কে আবার তোর মা? রাফি আর কোনো কথা না বলে দরজাটা খুলে দিল। রাফির মা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, সারাদিন ঘরে বসে বসে গিটার বাজাস কেন? একটু বাইরে যা, একটু মানুষের সাথে মিশ। মা, আমি তো পড়াশোনাও করি, শুধু গিটারই তো বাজাই না, এটা আমার ভালো লাগে। আমি জানি তোর ভালো লাগে, কিন্তু সব কিছুর বাইরে জীবনও আছে। মায়ের কণ্ঠে বিরক্তি ছিল না, ছিল মমতা। রাফি তার মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। আচ্ছা মা, তুমি বলো আমি কি করি? আজ তোকে আফরিনদের বাসা যেতে হবে, ওদের বাসায় কাজ আছে, তোকে সাহায্য করতে হবে। রেডি হয়ে যা। এই কথাটি শুনেই রাফির ভেতরে যেন ঢেউ খেলে গেল। হৃদস্পন্দন একটু বেড়ে গেল। আফরিন আপুর বাসায় যাওয়ার কথা শুনে চোখে একরকম উজ্জ্বলতা ভর করল। সত্যি মা, আমি যাব আফরিন আপুর বাসায়? হ্যাঁ রে, তোকে যেতে বলেই ওরা জানিয়েছে। রাফি হঠাৎ করেই যেন অন্য এক জগতে পা রাখলো। ভেতরে ভেতরে যে অনুভূতি এতদিন সে লুকিয়ে রেখেছিল তা মুহূর্তেই জেগে উঠল। সে তাড়াহুড়ো করে গিটারটা নামিয়ে রাখলো, আলমারির দিকে এগোলো। জামা কাপড় বেছে নেওয়ার সময় তার মুখে অকারণ হাসি ফুটে উঠছিল। আজ যদি আফরিন আপুর সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, যদি তার চোখে একবার তাকাতে পারি, তবে এই দিনটা আমার জন্য বিশেষ হয়ে যাবে। আয়নায় দাঁড়িয়ে চুলটা একটু সোজা করে নিল। সাধারণ দিনের মতো নয়, আজ তার প্রস্তুতিতে অন্যরকম উচ্ছ্বাস কাজ করছিল। পাশের বাড়ির সিনিয়র আপুটা হয়তো জানেও না কারো জীবনে সে এতটা আলো হয়ে আছে। গিটার নামিয়ে জামা পরে আয়নায় নিজেকে সাজানোর সময় রাফির মাথায় একটাই চিন্তা ঘুরছিল। আজ আরফিন আপু ঢাকা থেকে বাসায় ফেরার কথা। হয়তো এখনই সে ঘরে থাকবে, হয়তো ব্যাগ হাতে দরজা খুলে দাঁড়াবে। এই ভেবেই বুকের ভেতর রাফির হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। আজ যদি সত্যি আফরিন আপু ফিরে আসে, তবে আমি প্রথমেই তাকে দেখব। কতদিন পর। দ্রুতই ঘর থেকে বের হয়ে পড়ল রাফি। গলির বাতাস আজ তার কাছে অদ্ভুত লাগছিল। প্রতিটি মোড় যেন ভিড় হয়ে গেছে, প্রতিটি গাছ যেন থেমে গেছে। তার মনে হচ্ছিল সময় নিজেই থমকে দাঁড়িয়েছে তাকে পথ দেখানোর জন্য। রাস্তায় দাঁড়িয়ে থাকা দোকানদার ডাক দিল, এই রাফি, কই যাস এত তাড়াহুড়ো করে? পরে বলবো কাকা, এখন একটু কাজ আছে। কথাটা বলে রাফি আবার হেঁটে গেল। হাঁটার গতি যতই বাড়াচ্ছিল মনে হচ্ছিল সময় ততই ধীর হচ্ছে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আফরিন আপুর হাসি মুখ তার সামনে ভেসে উঠছে। ছোটবেলায় একসাথে পড়ার স্মৃতি, স্কুল থেকে ফেরার সময়কার হাসি, সব যেন চোখের সামনে। আজকে যদি দেখা হয়, আপু হয়তো ক্লান্ত থাকবে, কিন্তু আমি শুধু একবার তার চোখের দিকে তাকাতে চাই। গলির শেষ প্রান্তে এসে দাঁড়ালো রাফি। ওদের বাড়ি তখন সামনে। দরজার পাশে ফুলের টব, যার গন্ধ হাওয়ায় ভেসে আসছিল। বাড়িটার দিকে তাকিয়ে বুকের ভেতর যেন ঢেউ উঠল। হঠাৎ মনে হলো এতদিনের প্রতীক্ষা আজ পূর্ণ হতে চলেছে। আমি এসেছি আপু। সিঁড়ি দিয়ে উঠে এসে অবশেষে দরজার সামনে দাঁড়ালো রাফি।
কপালে হালকা ঘাম জমেছে, হাত কাঁপছে সামান্য। তারপরও সাহস করে হাত বাড়িয়ে কলিং বেল চাপলো। ডিং ডং। ছোট্ট সেই শব্দে যেন চারপাশের নীরবতা কেঁপে উঠল। দরজার ওপাশে কেউ না কেউ আসছে, পায়ের শব্দ ভেসে আসছে। রাফির বুকের ভেতর ধুকপুকানি যেন আরো জোরে বাজতে লাগলো। প্রতিটা মুহূর্ত এখন আর সাধারণ নয়, প্রতিটা সেকেন্ডই বিশেষ হয়ে উঠেছে তার জন্য। কলিং বেলের শব্দ থামতেই ভেতর থেকে দরজা খোলার শব্দ হলো। রাফির বুকের ভেতর ধুকপুকানি আরো বেড়ে গেল। মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো চারিপাশে, যেন পুরো পৃথিবী এই দরজার ওপারে থেমে আছে। তারপর দরজা খুলে গেল। আফরিন দাঁড়িয়ে আছে। শহর থেকে কয়েক মাসের ব্যস্ততা শেষে আজ ফিরেছে সে। এক সময়কার পরিচিত মুখে আজ নতুন এক পরিপক্কতার ছাপ। তার চোখের নিচে হালকা ক্লান্তি আছে, কিন্তু সেই ক্লান্তিও সৌন্দর্যের বাঁধ ভেঙে দিয়েছে। চুলগুলো ঢেউ খেলানো হয়ে কাঁধ ছুঁয়ে আছে, রোদের আলো ঝিকমিক করছে। আপু, তুমি ফিরেছো? হ্যাঁ রে, আজকেই এলাম। কেমন আছিস? এই সাধারণ প্রশ্নের ভেতরই রাফির মন অন্যরকম কাঁপনে ভরে উঠল। সে শুধু মাথা নাড়ল। মনে হচ্ছিল কথার বদলে চোখ দিয়ে সব বলা সম্ভব। আফরিনকে এতদিন পর সামনে দেখে তার ভেতরে জমে থাকা অপেক্ষা একসাথে বিস্ফোরিত হয়ে উঠল। রাফির চোখে যেন প্রতিটি পরিবর্তন ধরা দিচ্ছিল। আগে যে মিষ্টি হাসি দেখত, সেটার ভেতর এখন এক ধরনের গভীরতা। তার চাহনিতে এখন আর শুধু খেলার ছল নেই, আছে বয়সের সাথে আসা পরিণতি। তবু সেই চোখের ভেতরকার মায়া একটুও কমেনি। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, অনেকদিন পর। তোদের সবাই কেমন আছে? কথোপকথন খুব সাধারণ, কিন্তু রাফির ভেতরের ঝড় বইছিল। তার মনে হচ্ছিল আফরিন যেন অন্য কেউ হয়ে গেছে। আগে তাকে আপু বলে ডাকা সহজ ছিল, কিন্তু আজ সেই ডাক তার গলায় আটকে যাচ্ছে। বুকের ভেতর থেকে যে অনুভূতিগুলো উকি দিচ্ছে, সেগুলো আর আপু শব্দে বাধা থাকছে না। রাফির মন বলছিল, এই শুধু পাশের বাড়ির সিনের আপু না, এই সেই আলো, যে আলো তার প্রতিটি সুরে, প্রতিটি স্বপ্নে ছড়িয়ে আছে। ভেতরে আয় রে, দাঁড়িয়ে থাকবি না। রাফি পা বাড়ালো, কিন্তু মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করছে। আজ আফরিনকে দেখে সে বুঝল, তার জীবনের গানগুলো শুধু গিটারের সুরে শেষ হবে না। কারো চোখে, কারো হাসিতে, কারো উপস্থিতিতেই পূর্ণ হবে। আর সেই মানুষটি হয়তো এই দরজার ওপারে দাঁড়িয়ে থাকা আফরিন। ঘরে ঢুকতেই পরিচিত গন্ধ ছড়িয়ে পড়ল। আফরিনের ঘরের বাতাসে বইয়ের গন্ধ, হালকা আতর আর চা পাতার মিশ্রিত ঘ্রাণ ভেসে আসছিল। রাফি অদ্ভুত শান্তি পেল। চারপাশে তাকাতেই মনে হলো এই ঘরেও যেন আফরিনের উপস্থিতি আঁকা আছে প্রতিটি জিনিসে। কেমন আছিস রে? পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? হচ্ছে আপু, তবে তোমাকে ছাড়া যেন গলিটাই ফাঁকা হয়ে গিয়েছিল। কথাটা মুখ থেকে বেরিয়েই রাফির মনে হলো সে কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছে। তবু আফরিন শুধু মৃদু হাসলো। সেই হাসি যেন তার বুকের ভেতর বাজতে লাগলো বারবার। আরে, আমি না থাকলে গলি ফাঁকা হয়ে যাবে কেন? তোদের তো অনেক বন্ধু আছে। বন্ধুরা আছে বটে, কিন্তু তুমি তো সবার মাঝে আলাদা। নিজের গলায় সাহসী শোনালেও বুকের ভেতর কাঁপন চলছিল, যেন নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখার চেষ্টা করছিল, অথচ কথায় হালকা আভাস দিয়ে ফেলেছিল। ঠিক তখন ভেতর দিক থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসলো। আরে রাফি, এসেছিস? কেমন আছিস বাবা? ভালো আছি খালা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুই একদম বড় হয়ে গেছিস দেখি। আমার আফরিনও কতদিন পর এলো। তুই একদিন ঠিক মতন খেয়েছাস এখানে। মায়ের এই আন্তরিকতায় রাফির বুক গরম হয়ে উঠল। সে অনুভব করলো এ বাড়ির মানুষজন তার কাছে কতটা আপন। তবুও তার চোখ বারবার খুঁজে নিচ্ছিল আফরিনকে।
মা, ওকে এত প্রশ্ন করছো কেন? ও তো এখনো দাঁড়িয়ে আছে, আগে বসতে বলো। হ্যাঁ, ঠিকই বলেছিস। আয় রে বস, আমি চা করে আনি। রাফি সোফায় বসলো, তবে তার মন বসতে চাইছিল না। সে টের পাচ্ছিল আরফিনের এক একটা শব্দ, এক একটা চাহনি যেন নতুন এক অধ্যায় রচনা করছে। তার মনে হচ্ছিল এই মুহূর্তগুলোই হয়তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে থাকবে। তুই গিটার এখনো বাজাস? হ্যাঁ, প্রায় প্রতিদিন। আফরিনের চোখে অদ্ভুত কৌতূহল। রাফি মনে মনে বলল, যদি সে জানতো সেই সুরগুলোর প্রতিটি নোটে কেবল তার নামই লুকিয়ে থাকে। হঠাৎ বাইরে আকাশ ঢেকে গেল। কয়েক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো। ছাদের পাতা বাজছে, বাতাসে মাটি ভিজে গন্ধে ভেসে আসছে। রাফির বুক ধুকপুক করছে, মনে হচ্ছে প্রতিটি ফোঁটা তার হৃদয় স্পর্শ করছে। আফরিন ঘরে দাঁড়িয়ে জানালার বাইরে তাকাচ্ছে। বৃষ্টির সাথে তার চুলের কিছু অংশ ভিজে গেছে। আপু ভিজছ না তো? না, ভাবছি কিছুক্ষণ ভিজবো। তবে তুই তেমন তাড়াহুড়ো কিসের? রাফির চোখ বারবার আফরিনকে খুঁজছে। ভিজে যাওয়া চুল, হালকা লালচে গাল, কাপা ভেতরের অনুভূতি, সবই তার হৃদয় ঢেউ তুলছে। এই ক্ষণগুলো যেন সময়কে থামিয়ে দিয়েছে। আজ তোর কি পড়াশোনা বিরতি নিতে ইচ্ছে করছে? হ্যাঁ আপু, একটু বৃষ্টি দেখে। রাফি জানে শুধু বৃষ্টি নয়, আফরিনের উপস্থিতি তাকে এই মুহূর্তে জীবনের সব চিন্তা ভুলিয়ে দিচ্ছে। তার চোখে যেন আফরিনের প্রতিটি নোট, প্রতিটি হাসি সুর হয়ে বাজছে। মা, চা বানিয়েছো? হ্যাঁ, হায় রে, ভিজিস না, তোর গলায় ঠান্ডা লেগে যাবে। রাফি কিছু বলতে পারল না, সে শুধু হাসছে। মনে মনে ভেতরের অজানা উত্তেজনা ধরে রাখতে চেয়েছে। আফরিনের শব্দ, তার মৃদু হাসি, মায়ের কোমল কথায় যেন পুরো ঘরে ভরে উঠল এক নতুন উষ্ণতায়। আপু আমি আজকে খুব খুশি। দেখা যাচ্ছে। রাফির বুকের ভেতর অদ্ভুত এক উত্তেজনা জেগে উঠল। প্রতিটি মুহূর্ত যেন কাঁচির মতো ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে। আফরিনের সামান্য হাসিতেই তার দিনের সব ক্লান্তি মুছে যাচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো যেন শুধু পানি নয়, রাফির অনুভূতির প্রতীক হয়ে পড়েছে। বাইরে বৃষ্টি থামার আগেই ভেতরে ঘরটা এখন পূর্ণ আরেক ধরনের আলোয়। রাফির মনে হচ্ছিল এই ক্ষণগুলো তার জীবনের সবচেয়ে মিষ্টি সময়। আফরিন শুধু পাশের বাড়ির সিনিয়র আপু নয়, আজ তার চোখে তার হৃদয় এক নতুন পরিচয় নিয়েছে। দুপুরের আলো ঢোকার সঙ্গে সঙ্গে আফরিন তার বইয়ের ব্যাগ থেকে একটি নোট বের করলো। চোখে হাসি, হাতে হালকা দুলন। রাফি পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। প্রতিটি মুহূর্ত যেন তার হৃদয়ের সঙ্গে খেলা করছে। রাফি, এই নোটটা দেখিস তো, আমি কিছু অংশের লেখা বুঝতে পারছি না। অবশ্যই আপু, আমি দেখাবো। রাফির আঙ্গুলগুলো একটু কাঁপছে। নোটের উপর আফরিনের আঙ্গুল তখন তার আঙ্গুলের সঙ্গে স্পর্শ করলো। হালকা হাত ছোঁয়া, কিন্তু রাফির বুকের ভেতর ঢেউ তুলল। প্রতিটি সেকেন্ড যেন থেমে গেল। এই অংশটা আমি বুঝতে পারছি আপু। ধন্যবাদ রাফি, তুই সবসময় সাহায্য করিস। আফরিনের মুখের সেই মৃদু হাসি, চোখের ভেতরের শান্তি, সব মিলিয়ে রাফির মনে এক অদ্ভুত উত্তেজনা জাগলো। আগে সে শুধু পাশে দাঁড়িয়ে দেখত, কিন্তু আজ সে হাতের স্পর্শে অনুভব করতে পারছে কতটা কাছে আছে প্রতিটি মুহূর্তে। আচ্ছা, তুই এটা একটু লিখে দিস কি? আমি হয়তো ভুলে যাব। ঠিক আছে আপু। রাফি তার হাতে কলম ধরে নোটের ওপর লেখা শুরু করলো। আফরিন তার পাশে দাঁড়িয়ে মাঝে মাঝে চোখ মেলে দেখছে। প্রতিটি চিহ্ন, প্রতিটি শব্দ যেন রাফির মনকে আরো কাছে টেনে আনছে। বুকের ভেতরের ধুকপুকানি আর একটু জোরে বাজছে। ও কি করছে? আমার একটা নোট তুলতে সাহায্য করছে। বা, দেখছিস রাফি কেমন মনোযোগ দিয়ে সাহায্য করছে। মা, দেখছো তো, সব সময় সাহায্য করে, তাই আমি তোমাকে বললাম। রাফি হঠাৎ মনে করলো এ শুধু সাহায্য নয়,
এই মুহূর্তগুলোই তার জীবনের সবচেয়ে মিষ্টি অভিজ্ঞতা। আফরিনের হালকা স্পর্শ, চোখের সেই অদৃশ্য হাসি, সব মিলিয়ে যেন তার গানের সুরে নতুন অধ্যায় লিখছে। রাফি মনে মনে বলল, আপু, এই হাত ছোঁয়া, এই সামান্য স্পর্শ আমার জন্য বিশেষ। ঘরটা এখন শান্ত, তবে প্রতিটি শব্দ, প্রতিটি হাসি রাফির ভেতরে নতুন এক আবেগের ঢেউ তোলে। প্রতিটি মুহূর্ত যেন তার মনের ভেতর আরো গভীর হয়ে উঠছে। ঘড়ির কাঁটা 2টার দিকে এগোচ্ছিল। রাফি বইয়ের পাতা উল্টে যাচ্ছিল, কিন্তু ভেতরের উত্তেজনা কমছিল না। হঠাৎ আফরিনের মায়ের কণ্ঠ ভেসে এলো, রাফি, দুপুরের খাবার খেয়ে নে, আর দেরি করো না। আচ্ছা খালা, এখনই আসছি। প্রতিটি পদক্ষেপে রাফির মনোযোগ শুধু আফরিনের দিকে। খাবারের সময় শুধু খাওয়া নয়, আফরিনের সঙ্গে কিছু মুহূর্ত কাটানোই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাফি বসো। ঠিক আছে আপু। টেবিলে বসেই খাবার শুরু করলো। রাফি আফরিনের দিকে তাকিয়ে ভাবছে, চোখের হালকা হাসি, মুখের নরম ভ্রুকুঞ্চন, সবই তার বুকের ভেতর ঢেউ তুলছে। রাফি, রুটি কেটে দাও তো, আমি এক হাতে খেতে পারি না। ওকে আপু। রাফি চুপচাপ রুটির টুকরো কেটে দিল। হালকা হাত ছোঁয়া, এবং রাফির বুকের ভেতর আবার এক অদ্ভুত উত্তেজনা। আজ তুমি অনেক সাহায্য করছো। আমি চাই আপু সব সময় সাহায্য করতে। রাফির মনের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। প্রতিটি কথার মাঝে সে বুঝতে পারছে আফরিন শুধু পাশের বাড়ির আপু নয়, তার জীবনের অদৃশ্য অংশ হয়ে উঠছে। রাফি, খেয়েছিস তো সব? হ্যাঁ খালা, খেয়েছি। মাও খাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, খাচ্ছে। ওকে, দেখছিস কেমন সব বিষয়ে মনোযোগী। রাফি হালকা লাজুক হয়ে তাকালো। প্রতিটি মুহূর্ত যেন তার মনে নতুন অধ্যায় লিখছে। আফরিনের হাসি, চোখের ঝলক, মায়ের কোমল মন্তব্য, সব মিলিয়ে ভেতর এক উষ্ণতা ছড়িয়ে দিল। আজকের দুপুর শুধু খাবার নয়, প্রতিটি কথাই তাকে আফরিনের আরো কাছে টেনে এনেছে। দুপুরের খাবার শেষে বাড়িটা নিস্তব্ধ হয়ে এলো। চারপাশে হালকা বৃষ্টির পরশে বাতাস ঠান্ডা লাগছিল। জানালা দিয়ে ঢুকে আসা আলোর রেখা ঘরে মিষ্টি ছায়া ফেলছিল। আফরিন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ রাফি এগিয়ে এসে বলল, আপু একটু বাইরে বের হবে? বৃষ্টি তো থেমে গেছে, হাওয়াটাও বেশ সুন্দর লাগছে। বাইরে মানে কোথায় যাবি? গলির মোড় পর্যন্ত, তারপর মাঠের পাশ দিয়ে হাঁটা যেতে পারে। অনেকদিন তোকে আমাদের পাড়া দেখাই না। আফরিন এক মুহূর্ত দ্বিধা করলো, তারপর হালকা হেসে রাজি হলো। দুজনেই একসাথে বের হলো বাড়ি থেকে। রাস্তায় ভিজে মাটির গন্ধ, গাছের পাতায় বৃষ্টির ফোঁটা ঝুলেছিল, বাতাসে অদ্ভুত এক সতেজতা। দুজন পাশাপাশি হাঁটছে, তবে ভেতরে ভেতরে দুজনের মনেই এক ধরনের অচেনা টান কাজ করছে। জানিস, এই গলিটা একেবারেই বদলায়নি। আমি ছোটবেলায় যেমন দেখেছি এখনো তেমনই আছে। বদলাবে কেন? এই গলি তো আমাদের স্মৃতির ভান্ডার। তোমার মনে আছে আমরা একসাথে ক্রিকেট খেলতে নামতাম? হ্যাঁ মনে আছে, তুই সব সময় ব্যাট হাতে থাকতে চাইতিস, ফিল্ডিং করতে একদম পছন্দ করতি না। কারণ ব্যাট করলে তোরা সবাই আমার উপর চিৎকার করতিস, আউট হইছিস, অথচ আমি বলতাম না, আমি নট আউট। ছোটবেলার সেই ঝগড়া। দুজনের হাসির ভেতরে সময় যেন আটকে গেল। আফরিনের হাসিতে রাফির বুক কেঁপে উঠল। সে চুপচাপ তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আফরিন বুঝতে পেরে হালকা চোখ মেলল তার দিকে। কি এভাবে তাকাচ্ছিস কেন? এমনি, অনেকদিন পর তোকে হাসতে দেখলাম, মনে হলো, চোখ সরাতে পারলাম না। কথাটা বলেই রাফির গলা শুকিয়ে গেল, কিন্তু আফরিন চুপচাপ হাঁটতে লাগলো। মুখে হালকা লাল আভা ফুটে উঠল। রাস্তার মোড়ে পৌঁছে দুজন মাঠের পাশ দিয়ে হাঁটতে লাগলো। মাঠের ভিজে ঘাসে শিশিরের মতো ঝিকমিক করছিল পানি। হালকা বাতাসে আফরিনের চুল এলোমেলো হয়ে গাল ছুঁয়ে যাচ্ছিল। আপু, ঢাকায় তোকে অনেক ব্যস্ত মনে হয়,
এখানে এসে এমন হাওয়ায় হাঁটার সুযোগ তো পাইস না, তাই না? একদমই না। শহরে সব কিছু দৌড়ঝাঁপের মতো, শান্তিতে হাঁটার সময়ও পাওয়া যায় না। এখানে আসলেই মনে হয় আমি আবার ছোটবেলায় ফিরে গেছি। আমিও তাই চাই, তুই যেন বারবার ফিরে আসিস। আফরিন হালকা তাকালো তার দিকে। রাফির চোখে এক অদ্ভুত উষ্ণতা ছিল। মুহূর্তটুকু নিস্তব্ধ হয়ে রইল। তারপর দুজনেই একসাথে ধীরে ধীরে হাঁটতে লাগলো। তুই কেমন আছিস রাফি? মানে আমি তোকে ছোট থেকে দেখেছি, এখনো তো অনেক বড় হয়ে গেছিস। বড় হয়েছি বটে, কিন্তু একটা জিনিস এখনো ছোটবেলার মতোই আছে। কি জিনিস? আমি এখনো তোর জন্য অপেক্ষা করি। কথাটা হঠাৎ বের হয়ে গেল। রাফির মনে হইল হয়তো বেশি বলে ফেলেছে, কিন্তু আফরিন থেমে গেল এক মুহূর্তের জন্য। তার চোখে হালকা বিস্ময়, ঠোঁটে অচেনা এক নীরবতা। বাতাস বয়ে গেল, চারপাশে শুধু পাতার শব্দ। আফরিন হালকা হেসে বলে, তুই সব সময় এতটা সরাসরি কথা বলিস নাকি? জানি না, হয়তো আজ বলেই ফেললাম। দুজনেই হাঁটা থামালো না, তবে তাদের ভেতরের নীরবতা যেন কথার থেকেও বেশি কিছু বলে দিল। প্রথমবারের মতো আফরিন আর রাফির মাঝে এক অদ্ভুত আবেগ জেগে উঠল, যা আপু ভাইয়ের সীমানা পেরিয়ে ধীরে ধীরে অন্য কিছুর আকার নিচ্ছে। আচ্ছা, চা খাবি? মোড়ের দোকানে গরম গরম চা পাওয়া যায়। চল, তবে শর্ত আছে, আজকের চা আমি খাওয়াবো। শর্ত মানা হলো? আরে রাফি যে, হ কাকা, 2 কাপ চা দাও। তা আফরিন আপা কবে আইলেন ঢাকা থিকা? এই তো মামা, আজই। দোকানদার হাসতে হাসতে বলে, এই জন্যই ভাবি রাফি মিয়া সকাল সকাল দৌড়াই দৌড়াই কই যায়, এবার বুঝলাম। ধুর কাকা, এত বকবক না করে চা দাও তো। গলির কোণের ছোট্ট দোকানে বসে দুজন গরম ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নিল। বাইরের আকাশে আবার হালকা মেঘ জমেছে। চায়ের ধোয়া, ভিজে বাতাস আর দুজনের নীরব হাসি, সব মিলিয়ে বিকেলের সেই মুহূর্ত যেন এক অদ্ভুত প্রেমের সূচনা হলো। মোড়ের দোকানে গরম ধোয়া ওঠা চায়ের কাপ ফুরালো। বিকেলের বাতাস তখন আরো ঠান্ডা। আকাশে অন্ধকার মেঘ জমে আছে। দোকানের বারান্দায় বসে দুজনেই অকারণ হাসাহাসি করলো। আবার কখনো নীরবে চায়ের ধোঁয়া ভেসে যেতে দেখলো। তারপর দুজনেই উঠে দাঁড়ালো বাড়ির পথে হাঁটার জন্য। মনে আছে রাফি, ছোটবেলায় আমি তোকে প্রায় পড়া বুঝিয়ে দিতাম, তুই বলতিস আপু অঙ্কটা আমি পারছি না। মনে আছে, তুই না থাকলে হয়তো আমি পাসই করতে পারতাম না। আহা, অত বাড়িয়ে বলিস না, তুই তো বুদ্ধিমান ছিলি। বুদ্ধিমান হলে কি আর সব পড়া শেষে তোর কাছে দৌড়ে যেতাম? আফরিন হেসে মাথা নেড়ে দিল। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠল। পাড়ার ভিজে গলিটা যেন তাদের কথোপকথনের সাক্ষী হয়ে রইল। আর একটা কথা মনে পড়ছে, তুই সব সময় গলির মাঝখানে দাঁড়িয়ে বলতিস আমি সবার ক্যাপ্টেন। রাফি হাসতে হাসতে বলে, আর তুই বলতিস না মেয়েরাও ক্যাপ্টেন হতে পারে, মনে আছে তোর সেই রাগী চেহারা? অবশ্যই মনে আছে, তুই ইচ্ছে করেই আমায় উস্কাতি। কারণ রাগ করলে তোকে ভীষণ মিষ্টি লাগতো। কথাটা বলে রাফি হঠাৎ চুপ হয়ে গেল। বুকের ভেতর কেঁপে উঠল। মনে হলো একটু বেশি বলে ফেলেছে, কিন্তু আফরিন হেসে ফেলল। সেই হাসি যেন বৃষ্টির ভেজা হাওয়ার মতো ছুঁয়ে গেল রাফির বুক। ছোটবেলার সেই খেলাগুলো, গলির দৌড়ঝাঁপ, সবই কি সুন্দর ছিল না রে? ছিল, তবে আমার কাছে এখনো সবচেয়ে সুন্দর স্মৃতি হলো তোর সঙ্গে প্রতিদিনের ঝগড়া। ঝগড়া? ওমা, সেটা আবার সুন্দর হলো কবে থেকে? যখনই তুই রাগ করে চলে যেতিস, আমি চুপচাপ দরজার আড়াল থেকে দেখতাম কখন আবার ফিরবি। তখন বুঝতাম তোর রাগই আমার আনন্দ। আফরিন থেমে গেল কয়েক সেকেন্ড। বাতাসে তার চুল উড়ে গাল ছুঁয়ে গেল। মুখে অদ্ভুত নীরবতা। রাফির দিকে তাকিয়ে শুধু মৃদু হেসে ফেলল। সেই হাসির ভেতর অজানা এক উষ্ণতা লুকিয়ে ছিল। তুই তো ছোটবেলাতেও অনেক ভাবুক ছিলি, এখনো আছিস দেখি। হয়তো আছি, তবে একটা কথা বলি। বল। ছোটবেলার সেই স্মৃতিগুলো আজও আমার সবচেয়ে প্রিয়।
তবে আজকের এই বিকেল মনে হয় সেই সব স্মৃতির থেকেও আলাদা হয়ে যাবে। কথাটা শুনে আফরিন আর কিছু বলল না। দুজনেই পাশাপাশি হাঁটতে লাগলো। চারপাশে পাখির ডাক ভেসে আসছিল। গলির কাঁচা রাস্তায় পানি জমে ছোট ছোট আয়না তৈরি হয়েছে। তারা দুজনেই মাঝে মাঝে পা দিয়ে ছপ ছপ করে পানির ভেতর দিয়ে হাঁটছিল, যেন আবার ছোটবেলার মতো খেলায় মেতে উঠেছে। দেখ, আমরা এখনো বদলাইনি। বৃষ্টি হলে এখনো পানিতে ছপছপ করি। তবে একটা জিনিস বদলেছে। কি বদলিয়েছে? রাফি আফরিনের দিকে তাকায় না, চুপচাপ শান্ত হয়ে থাকে কিছুক্ষণ। তারপর কিছুটা সাহস নিয়ে মাথা নিচু করে বলে, আমি এখন ছোটবেলার মতো শুধু তোর সঙ্গে খেলতে চাই না, তোকে আমার জীবনের প্রতিটা মুহূর্তের ভেতর চাই। আফরিন হঠাৎ থেমে তাকালো তার দিকে, মুখে বিস্ময়, চোখে নীরবতা। রাফির বুক ধুকপুক করতে লাগলো। হয়তো সে অতিরিক্ত সাহসী হয়ে গেছে, কিন্তু আফরিন কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। চল বাড়ি ফিরি, আকাশে আবার বৃষ্টি নামবে মনে হয়। রাফি চুপচাপ তার সঙ্গে হাঁটতে লাগলো। দুজনের মাঝের বাতাসে এক অদ্ভুত উত্তেজনা ভাসছিল। পুরনো স্মৃতির কথা বলতে বলতে তারা যেন নতুন এক অনুভূতির দোরগোড়ায় এসে দাঁড়ালো। সন্ধ্যা গড়িয়ে রাত নামার আগে রাফি নিজের বাসায় ফিরে এসেছে। সারা দিনের বাইরে থাকার ক্লান্তি থাকলেও মনটা কিন্তু অদ্ভুত রকম হালকা লাগছে। আফরিনকে নিয়ে যত কথা, যত স্মৃতি, সব যেন নতুন করে বুকে ভেসে বেড়াচ্ছে। ঘরে ঢুকতে মায়ের ডাকে বাস্তবে ফিরল সে। আয় রাফি, আজ অনেক দেরি করলি, খেয়ে নে, গরম ভাত রেখেছি। হ্যাঁ মা, একটু বাইরে ছিলাম আপুর সাথে। মা খাওয়ার থালা সাজিয়ে রাখলেন, ভাত, ডাল আর একটু ভাজি। সরল খাবার হলেও মায়ের হাতের রান্নায় যে এক অন্য স্বাদ আছে, সেটা রাফি ভালো করেই জানে। কোথায় ছিলি তুই এতক্ষণ? আবার ছেলে পেলেদের সাথে আড্ডা রাতে? না মা, পাশের বাড়িতেই ছিলাম। রাফি চুপ করে গেল। মায়ের চোখের সামনে আফরিনের নাম উচ্চারণ করলো না, তবুও মায়ের মনে হলো কিছু একটা আছে ওর মুখের ভেতরে। পাশের বাড়ি মানে আফরিনদের বাসায়? অনেক দিন পর দেখা হলো। তোকে যেতে বললাম আর তুই সত্যিই গেলি? না যাওয়ার কি আছে? এমনিতে তো বাইরেই বেরোস না। রাফি আর কিছু বলল না মায়ের কথায়। মা আবার জিজ্ঞেস করলো, ও মেয়ে তোকে দেখে খুশি হলো? মায়ের ঠোঁটের কোণে যেন হালকা হাসি ফুটল। রাফির মুখে দৃষ্টিতে লুকানো আনন্দটা মা সহজেই বুঝে ফেললেন। জানি না মা, তবে অনেক দিন পর কথা হলো, মনে হলো যেন ছোটবেলার দিনগুলো আবার ফিরে এসেছে। ছোটবেলায় তোদের কত খুনসুটি মনে আছে? তোরা দুজনে ছাদে বসে ঘুড়ি উড়াতি, আর শেষে কেটে যাওয়া সুতো ধরে কে আগে নামাবে সেই নিয়ে ঝগড়া করতিস। রাফির চোখ ভিজে উঠল স্মৃতিতে। মায়ের মুখে ছোটবেলার গল্প শুনে মনে হলো আজকের আফরিন আসলেই সে পুরনো আফরিনই, শুধু বয়স বেড়েছে, মুখশ্রী বদলেছে, কিন্তু হাসিটা রয়ে গেছে একেবারে আগের মতো। হ্যাঁ মা, মনে আছে তখন কত ঝগড়া করতাম ওর সাথে। আজ মনে হলো ও অনেক শান্ত, অনেক পরিণত। বড় হয়েছে তো, মেয়েরা বয়সের সাথে বদলায়, তবে তোদের বন্ধুত্বটা কিন্তু এখনো অটুট আছে মনে হয়। রাফি হেসে মাথা নিচু করলো। মা হয়তো অনুমানও করতে পারছেন না বন্ধুত্বের ভেতরে আরেকটা নতুন অনুভূতি আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে। মা, আফরিন কেমন ভালোবাসে জানিস? খালি সবার খোঁজ রাখে। আজও বলছিল আমার পড়াশোনার কেমন চলছে। তাই নাকি? খুব ভালো মেয়ে। ওর মতো মেয়েকে প্রতিবেশী পেয়ে আমরা ভাগ্যবান। মায়ের চোখ মুখে প্রশংসার ঝিলিক ফুটে উঠল। রাফির বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে এলো। মনে মনে বলল, হয়তো আফরিন শুধু প্রতিবেশী নয়, আরও অনেক বেশি কিছু হয়ে উঠবে একদিন। রাতের খাওয়া দাওয়া শেষ হলো। মা নামাজে বসে পড়লেন। রাফি বিছানায় শুয়ে ছাদের দিকে তাকালো।
বাইরে বাতাসে হালকা শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে। চোখ বন্ধ করলেই যেন আফরিনের হাসি মুখ ভেসে উঠছে। শৈশবের ঝগড়া, ছাদে খেলা, বৃষ্টি ভেজা বিকেল, সব কিছু মনে পড়ছে একসাথে। রাফির মন তখনও আফরিনের নামেই আটকে আছে। হয়তো সে নিজেও বুঝতে পারছে না, জীবনের এক নতুন অধ্যায় ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে। রাফির ঘরটা অন্ধকারে ডুবে আছে। লাইট জ্বললেও তার চোখ বন্ধ, একরকম ভেসে যাচ্ছে চিন্তায়। যতবার চোখ মেলে সে, আফরিনের ছবি ভেসে ওঠে মনে। কথাগুলো, হাসিগুলো, এমনকি তার নীরব তাকানো। এড়াতে চাইলেও পারছে না। একটা অজানা টান ঘিরে ফেলেছে তাকে। চোখ বন্ধ অবস্থায় ধীরে ধীরে নিজেকেই রাফি বলে, কেন জানি বারবার ওর কথা মনে পড়ে। আফরিন আপু। হঠাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। বুকের ভেতর জমে থাকা সব আবেগ যেন ছটফট করছে বেরিয়ে আসার জন্য। আলমারির পাশে রাখা গিটারটা হাতে তুলে নিল। অনেক দিন বাজানো হয়নি। আঙ্গুল বুলাতেই তার মনে হলো এই সুরটাই হয়তো তার কথা বলার একমাত্র ভাষা। সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো রাফি। আকাশে আধো চাঁদ, হালকা বাতাস বইছে। দূরে কাকের ডাকও থেমে গেছে। চারপাশ নিস্তব্ধ। সেই নীরবতাকে ভেদ করে ধীরে ধীরে গিটারের তারে সুর ভাসিয়ে দিল সে। হালকা গলায় রাফি বলল, যদি তোকে বলি কতটা ভাবি তোকে, বিশ্বাস করবি আফরিন? গিটারের সুরে মিশে গেল তার মনের কণ্ঠ। এদিকে আফরিন নিজের ঘরে বসে বই দেখছিল, কিন্তু মনটা বইয়ের পাতায় নেই। হঠাৎ বাইরে থেকে ভেসে আসা গিটারের সুর তার কানে এলো। থমকে গেল সে। চুপচাপ নিজেকেই প্রশ্ন করে আফরিন, এই সুর, এটা তো রাফির বাজানো। কৌতূহল আর অদ্ভুত টানের মিশ্রণে ধীরে ধীরে জানালার কাছে এসে দাঁড়ালো আফরিন। জানালাটা আধ খোলা। বাইরে তাকাতে দূরের ছাদে রাফির অবয়ব দেখা গেল। আলো অন্ধকারে তার মুখ স্পষ্ট বোঝা না গেলেও ভেসে আসা সুর আর ভঙ্গি আফরিনকে মুগ্ধ করে রাখলো। রাফি চোখ বন্ধ করে বাজাতে লাগলো। প্রতিটি তারে যেন জমে থাকা না বলা কথা ঝরে পড়ছে। আফরিন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। একটা শব্দও করলো না, যেন শব্দ করলে এই মুহূর্তটা ভেঙে যাবে। রাফি, তুই কি জানিস তোর প্রতিটা সুর আমার ভেতর কেমন আলোড়ন তোলে? দুজনের মাঝখানে দূরত্ব অনেক, তবুও এক অদ্ভুত যোগসূত্র গড়ে উঠেছে। রাফির আঙ্গুল গিটারের তারে, আর আফরিনের চোখ গিটারের হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। হয়তো তোকে বলা হবে না কোনো দিন, তবুও এই সুরটা শুধু তোর জন্যই আফরিন। রাতটা নিস্তব্ধ, বাতাস হালকা ঠান্ডা। আকাশের চাঁদ আর গিটারের সুর মিলে যেন দুইটা মনকে আস্তে আস্তে কাছে টেনে আনছে। জানালার আড়ালে দাঁড়ানো আফরিন আর ছাদের কোণে গিটার হাতে রাফি। দুজনেই হয়তো বুঝতে পারছে তাদের ভেতরে কিছু একটা জন্ম নিচ্ছে। নামহীন এক আবেগ ভেজা হাওয়াতে হালকা ঠান্ডা হয়ে উঠেছে। চোখ দুটো বন্ধ করে রাখতে চাইছে, কিন্তু বারবারই আফরিনের কথা মনে পড়ে যাচ্ছে। দুপুরের সেই আড্ডা, হাঁটার পথে হেসে ওঠা, আফরিনের মুখ, সবকিছুই চোখের সামনে ভেসে উঠছে। আফরিন ছোটবেলা থেকে কত কিছুই তো বদলে গেছে, কিন্তু ওর হাসিটা, ওটা তো এখনো একেবারে আগের মতোই। হঠাৎই বুকের ভেতর অদ্ভুত টান অনুভব করে রাফি। রাফি কিছুটা উঁচু স্বরে বাজালো, মনে হলো যেন কারো উদ্দেশ্যে বাজাচ্ছে। আফরিন নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। চোখে যেন এক ধরনের ঝিলিক। রাতের ছাদে গিটার বাজানো রাফি, আর জানালার আড়ালে দাঁড়িয়ে থাকা আফরিন। কেউ কারো কাছে কিছু বলছে না, অথচ দুজনার ভিতরেই একসাথে জন্ম নিচ্ছে নতুন এক আবেগের সুর। রাতের আকাশে পূর্ণিমার আলো মাখামাখি করছে চারপাশে। ছাদের নরম বাতাসে গিটার হাতে বসে আছে রাফি। সুরগুলো কখনো উঁচু, কখনো নিচু,
যেন অচেনা অনুভূতির খোঁজে পথ খুঁজছে। চোখ বন্ধ করে বাজাতে বাজাতে হঠাৎই আফরিনের মুখটা বারবার মনে ভেসে উঠছে। মনের ভেতর এক অদ্ভুত আলোড়ন। অন্যদিকে পাশের ঘরে জানালার পর্দার আড়াল থেকে আফরিন চুপচাপ তাকিয়ে আছে। ছাদের আলো আর গিটারের সুরে যেন তার বুকও কেঁপে উঠছে। নিজের অজান্তেই ঠোঁটে হালকা হাসি চলে আসে। ছোটবেলার সেই দুষ্টু ছেলেটা আজ এভাবে সুরে হারিয়ে গেছে। দেখে তার বুকের ভেতর কেমন উষ্ণতা জমে উঠেছে। এমন সময় নিচ থেকে রাফির মায়ের ডাক ভেসে আসে। রাফি, নাম নিচে। এত রাতে ছাদে থাকে ঠিক না, ঠান্ডা লেগে যাবে। হঠাৎ ডাক শুনে রাফি চমকে উঠে গিটার থামিয়ে দেয়। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে গিটারটা হাতে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। আসছি মা। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই আফরিন দ্রুত পর্দা সরিয়ে নেয়। বুকের ভেতর যেন অজানা কাঁপুনি। জানালা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ঘুম আর আসে না। মনের মধ্যে বারবার ভেসে ওঠে ছাদের সেই গিটারের সুর আর রাফির চুপচাপ মুখটা। ছাদ থেকে নামতে নামতে রাফির মনটা অদ্ভুত খালি খালি লাগছিল। ঘরে ঢুকে গিটারটা একপাশে রাখলো। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো আফরিন। হালকা হাসি নিয়ে ফোনটা রিসিভ করে রাফি। এত রাতে ঘুমাও নাই নাকি? ঘুম আসবে কিভাবে? তুমি যে গিটার বাজাচ্ছিলে সেই সুর জানালার একপাশেও পৌঁছাচ্ছিল। সত্যি? তুমি শুনছিলে? সেই সুর জানালার এই পাশেও পৌঁছাচ্ছিল। হ্যাঁ, শুনছিলাম আর ভাবছিলাম ছোটবেলার সেই দুষ্টু ছেলেটা কবে এত বড় হয়ে গেল। রাফি এক মুহূর্ত চুপ করে থাকে। বুকের ভেতর উষ্ণতা জমে ওঠে। আমারও মনে হচ্ছিল যেন সুরের ভেতর তোমাকে খুঁজে পাচ্ছি। চুপ করে থেকে আস্তে করে আফরিন বলে, কাল বিকেলে পারবে? কেন? বইয়ের দোকানের সামনে দাঁড়াবে। আমি কিছু বলবো তোমাকে। এখনই বলো। না, সব কথা ফোনে বলা যায় না। এত রহস্য? রহস্য না, দরকারি কথা। আসবে তো? নরম স্বরে রাফি বলে। তোমার ডাক আমি কখনো ফেলতে পারি? আসবো। ফোন কেটে যায়। রাফি চুপচাপ বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ঘুম আর আসে না। বুকের ভেতর শুধু একটাই প্রশ্ন বাজতে থাকে। আফরিন আসলে কাল কি বলতে চায়? বিকেলের আলো একটু হালকা হয়ে আসছিল। শহরের ভিড় মুখর রাস্তায় এক কোণে পুরনো বইয়ের দোকান। সামনে দাঁড়িয়ে রাফি বারবার ঘড়ি দেখছে। আফরিন এখনো আসেনি। বইয়ের গন্ধে ভরা দোকানটা তাকে অজান্তে টেনে নিচ্ছিল। হাসি মুখে দোকানদার বলে, কেমন আছো রাফি? অনেকদিন পর দেখলাম। রাফি অন্য মনস্ক থাকায় কিছুটা চমকে ওঠে। আঙ্কেল, হ্যাঁ অনেক দিন আসিনি। আগের মতো বই পড়ার নেশা আছে তো, নাকি মোবাইলে সব কেটে দেয়? না আঙ্কেল, বই ছাড়া চলবে না। আসলে ক্লাস পড়াশোনায় একটু ব্যস্ত ছিলাম। মুখ বাঁকিয়ে দোকানদার বলে, ব্যস্ত থাকো তো ভালো, তবে এই বইয়ের দোকানে আসলে মাথা ঠান্ডা হয়। তোমার জন্য একটা নতুন বই রেখেছি, মনে হলো তুমি পছন্দ করবে। কি বই? রাফির দিকে একটা বই বাড়িয়ে দিয়ে দোকানদার বলে, প্রেম আর সুরের গল্প। তোমার গিটার বাজানো দেখে বুঝেছিলাম এই বইটা তোমার পছন্দ হবে। রাফি বইটা হাতে নিয়ে পাতাগুলো উল্টাতে থাকে। হঠাৎ মনে হয় এই মুহূর্তটা যেন আফরিনও থাকলে আরো পূর্ণ হতো। মৃদু হেসে রাফি বলে, আঙ্কেল বইটা রাখলাম, তবে আজ পড়বো না। কারো জন্য অপেক্ষা করছি। চোখ টিপে দোকানদার বলে, বুঝেছি, কারো জন্যই তো এখানে দাঁড়িয়ে আছো। বইয়ের দোকান শুধু অজুহাত। রাফি হালকা লজ্জা পায়। দোকানদার হেসে আবার কাজে ফিরে যায়, আর রাফির চোখ রাস্তার দিকে। আফরিন আসছে কিনা সেই প্রতীক্ষায়। এত দেরি করছে কেন? রাস্তার ভিড় ক্রমশ ঘন হয়ে উঠছিল। বিকেলের আলো ম্লান হয়ে আসছিল। তবুও দূর থেকে হঠাৎ যেন একটা আলাদা আভা ছড়িয়ে পড়ল। মানুষের ভিড়ের ভেতর থেকে আফরিন ধীরে ধীরে এগিয়ে আসছে। সাদা নীল শাড়ির হাওয়ায় ভেসে আসা ঢেউ যেন চারপাশের কোলাহলকে নিস্তব্ধ করে দিল। তার কাঁধে ঝুলে থাকা ব্যাগ,
চুলের এলোমেলো ভঙ্গি আর মুখে হালকা ক্লান্ত অথচ দীপ্ত হাসি, সব মিলিয়ে সে যেন এক অপার সৌন্দর্যের ছবি। রাফির বুকের ভেতর হঠাৎ অস্থিরতা জমে উঠল। মনে হলো বুকের ধুকপুকানি যেন বাইরের ভিড়ের শব্দকেও ছাপিয়ে যাচ্ছে। প্রতিটি পদক্ষেপে আফরিন কাছে আসছে, আর প্রতিটি মুহূর্তে রাফির চোখ আরো গভীরভাবে তাকে আঁকড়ে ধরছে। এতদিনের চেনা মুখ, অথচ আজ যেন অন্যরকম লাগে। বিকেলের আলোয় আফরিনকে ঘিরে এক নরম জ্যোতি খেলা করছে। রাফি জানে ভিড়ের এই রাস্তায় হয়তো অন্য কারো চোখে আফরিন কেবল এক সাধারণ মেয়ে, কিন্তু রাফির কাছে সে এক মহাগ্রহ কবিতা, যার প্রতিটি শব্দ বুকের ভেতর বাজতে থাকে সুরের মতো। রাফির আঙ্গুল হালকা কাঁপতে থাকে হাতে ধরা বইয়ের ওপর। মনে হয় বইয়ের গল্প বা গান কিছুই এখন তার দরকার নেই, শুধু আফরিনের এই আগমনটাই সবচেয়ে বড় গল্প, সবচেয়ে মধুর সুর। আফরিনের পায়ের শব্দ যদিও ভিড়ের কোলাহলে মিশে যায়, তবুও রাফির কানে সেটা বজ্রধ্বনির মতো প্রতিধ্বনি হয়। প্রতিটি ধাপ তার বুকের ভেতর নতুন ঢেউ তুলছে। আফরিনের চোখে এক চেনা মায়া, ঠোঁটে এক টুকরো অনাবিল হাসি, আর সেই হাসি রাফির অন্তরকে ভরিয়ে দেয় আলোয়। এ যেন প্রতীক্ষার শেষ আর নতুন এক যাত্রার শুরু। ওরা দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো। চারপাশে হালকা সন্ধ্যা নেমে এসেছে, বাতাসে অদ্ভুত এক শান্তি। ভিড়ের মাঝেই দুজনের মধ্যে তৈরি হলো এক অদৃশ্য জগৎ, যেখানে কেবল রাফি আর আফরিন আছে। তুমি এভাবে হঠাৎ এসে আমাকে অবাক করলে, জানো? অবাক করার মতো কি হলো বলো তো? তুমি জানো না? তুমি তো প্রতিদিনই আমাকে এভাবেই দেখো। প্রতিদিন দেখি, কিন্তু আজ তোমাকে আলাদা লাগছে। আলাদা মানে? আমি তো একই রকম আছি। না, তুমি বুঝবে না। আজ মনে হচ্ছে তোমাকে নতুন করে চিনছি। আফরিন একটু হেসে মাথা নিচু করলো। তার গালে পড়া লাজুক ছায়া রাফির চোখ এড়ালো না। হাঁটতে হাঁটতে দুজনের হাত প্রায় ছুঁই ছুঁই করছে, তবুও কেউ এগিয়ে ধরছে না। তুমি এসব কথা আজ হঠাৎ বলছো কেন? হঠাৎ নয়, অনেক দিন ধরে বলতে চেয়েছি, শুধু সাহস পাইনি। সাহস পেতে এত দেরি করলি? হয়তো ভয় ছিল তুমি যদি রাগ করো। আমি কি কখনো তোমার উপর রাগ করেছি? তুমি যদি রাগ করতে আমি সহ্যই করতে পারতাম না। হাওয়ার দোলায় আফরিনের চুল রাফির গালে এসে ছুঁয়ে গেল। সেই মুহূর্তে দুজনেই থমকে গেল। জানো রাফি, আমি সবসময় তোমার পাশে থাকবো, সেটা বন্ধুত্ব হোক বা অন্য কিছু। আমি চাই সেটা শুধু বন্ধুত্ব না হোক। কি বলতে চাইছো তুমি? আমি চাই তুমি আমার সবকিছু হও। আফরিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা হেসে মাথা ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। চারপাশের আলো ক্রমে নরম হয়ে আসছে। আকাশটা আজ অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, কিন্তু তোমার মতো নয়। কথাটা শুনে আফরিনের চোখে অচেনা এক ঝিলিক ফুটে উঠল। রাফির বুকের ধুকপুকানি যেন আরো তীব্র হলো, আর হাঁটতে হাঁটতে তারা দুজনেই হারিয়ে গেল নিজেদের নীরব অথচ মধুর জগতে। রাস্তা শেষ করে তারা রেস্টুরেন্টে প্রবেশ করলো। ভেতরের হালকা আলো, দূরের সঙ্গীত, টেবিলের মোমবাতি, সব মিলিয়ে এক উষ্ণ পরিবেশ তৈরি করেছিল। রাফি জানলো আজকের এই দুপুর শুধু খাওয়ার নয়, বরং আফরিনের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আরো গভীর হওয়ার। রাফি, এই জায়গাটা অনেক আরামদায়ক, তাই না? হ্যাঁ সত্যি, আলো এবং সঙ্গীত একেবারে ভালো লাগছে। রাফির চোখ বারবার আফরিনের দিকে যাচ্ছে। তার ভেতরে ঝরছে এক নতুন আনন্দ, যেন চারপাশের সব শব্দ ও আলো তার হৃদয়ের সঙ্গে তাল মিলিয়ে বাজছে। কেমন খাবার চাইবেন স্যার? হালকা কিছু স্যুপ আর পাস্তা। আমিও একই খাবার নেব। তারা টেবিলে বসলো। রেস্টুরেন্টে অন্য গ্রাহকদের হাসি, চশমার খটখট, কফির শব্দ, ছোট ছোট আলো, সব মিলিয়ে এক নীরব আনন্দের আবহ তৈরি করেছিল। রাফি বুঝতে পারছিল
আফরিন শুধু পাশে থাকলেই এই ছোটখাটো জিনিসগুলো বিশেষ হয়ে যাচ্ছে। রাফি, তুমি সবসময় কি বই পড়ো? বই পড়াই বেশি, তবে আজ তোমার সঙ্গে আছি। ভালো লাগছে? আরাম লাগছে। কথাগুলো সাধারণ হলেও রাফির ভেতরে উত্তেজনা ছিল। আফরিনের হাসি, চোখের ঝিলিক, ছোট কথায় তার ভেতরের হৃদয় যেন আরো কাছে টানে। আজকে বৃষ্টির পরে আসার রাস্তা কেমন ছিল? আনন্দদায়ক আপু, তোমার কথা ভাবতে ভাবতে হাঁটছিলাম, তাই সময় কেটে গেল। রাফির অদ্ভুত হাসি, আফরিনের চুপচাপ কিন্তু মৃদু নজর, সব মিলিয়ে রেস্টুরেন্টের উষ্ণ পরিবেশ আরো হৃদয় ছুঁয়ে ওঠা হয়ে উঠল। হাওয়ায় গরম কফির গন্ধ আর দূরের সঙ্গীত সবই যেন তাদের নীরব মুহূর্তগুলোকে আরো মধুর করে তুলছে। হেসে কি মনে হচ্ছে আজ আমরা দুইজন পুরো দিন একসাথে কাটাবো? হ্যাঁ আপু, আজকের দিনটা বিশেষ। রাফি জানলো শুধু খাবার নয়, এই সাধারণ কথোপকথন, আফরিনের স্নিগ্ধ দৃষ্টি, চারপাশের শান্ত আবহ, সব মিলিয়ে আজকের দিনটি তার হৃদয়ের জন্য চিরস্থায়ী হয়ে যাবে। রেস্টুরেন্টের হালকা আলো আর কফির গন্ধের মাঝে বসে তারা দুজনে গল্প করছিল। আফরিন মুখে হালকা হাসি নিয়ে রাফিকে বলছে, আর রাফি তার কথা শুনে মনে মনে আনন্দে ম্লান হচ্ছে না। তুই কিন্তু এখনো ছোটবেলার মতোই মিষ্টি। কি যে বলো না আপু। রাফি হালকা লাজুক হয়ে হাসলো, মনে মনে ভাবলো আফরিনের সঙ্গে প্রতিটি মুহূর্ত, এমন ছোট্ট গল্পগুলোই তার হৃদয়ের সবচেয়ে মিষ্টি স্মৃতি হয়ে যাবে। তুমি সবসময় মজার কথা বলতে পারো, আমি শুনতে চাই আরো। ঠিক আছে, তবে আজকের গল্প তো শেষ, বাকিটা পরের বার। রাফি জানলো আফরিন শুধু গল্প বলছে না, তার হাসি, চোখের দিকে এক মুহূর্তের দৃষ্টি, সব মিলিয়ে ভেতরে এক উষ্ণ অনুভূতি ঢেকে দিচ্ছে। প্রতিটি টুকটাক গল্পে রাফি আরো কাছে আসছে আফরিনের। আজকের খাবারও ভালো লাগছে তো? হ্যাঁ আপু, আজকের দিনটা সত্যি বিশেষ। রাফি বুকের ভেতর অনুভব করলো একটা সাধারণ টুকটাক গল্প, হালকা হাসি আর মিষ্টি কথোপকথন গুলোই তার জীবনের সবচেয়ে মধুর অধ্যায় হয়ে যাবে। রেস্টুরেন্টের হালকা আলো, হাওয়া আর দূরের সঙ্গীত সবই যেন আজকের মুহূর্তকে বিশেষ করে তুলছে। আফরিন হঠাৎ হেসে রাফির দিকে তাকালো। আপু, তুমি আজ ডাকলে কি কারণে? আফরিন কিছুটা থমকে যায়, তারপর বলে, জানো রাফি, আমি তোমাকে কিছু বলতে চাই। রাফির বুকের ধুকপুকানি বেড়ে গেল, চোখে লাজ, মনে এক অদ্ভুত উত্তেজনা আর একটু ভয়, কিন্তু কৌতূহল তেমনই। আমিও কিছু বলতে চাই। রাফির কণ্ঠ কাঁপছে, হাত হালকা নড়ছে। সে জানে আফরিনের কথার সঙ্গে তার হৃদয় যেন একসঙ্গে বাজছে। রাফি, একটু বসো তো, আমি বাইরে একটু যাই। ঠিক আছে। রাফি সোফায় বসে রইল, তার ভেতরে ধীরে ধীরে উত্তেজনা জমছে। আফরিন কিছুক্ষণ পর ফিরে আসবে, আর সে জানে সেই সময়টা তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। আর হ্যাঁ, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? রাফি শুনে বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল। মুখে হালকা হাসি, চোখে আগের চেয়েও আরো কৌতূহল। মনে মনে সে ভাবছে কি হতে পারে সেই সারপ্রাইজ। ঠিক আছে, আমি প্রস্তুতি নেব। আজকে অবশ্যই বলবো তোমাকে, আই লাভ ইউ। রাফির চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, প্রতিটি মুহূর্তে হৃদয়ের ধুকপুকানি আরো জোরে বাজছে। আফরিনের একটুখানি হাসি, চোখের দিকে এক ঝলক, সব মিলিয়ে রাফির ভেতরে এক নতুন অধ্যায় খুলে যাচ্ছে। আফরিন বাইরে চলে গেল, আর রাফি সোফায় বসে তার ভেতরের কথা সাজাচ্ছে। কিভাবে বলবে, কোন মুহূর্তে বলবে, সবই মনে মনে খুঁজছে। হৃদয়টা কাঁপছে উত্তেজনায়, কিন্তু একই সঙ্গে প্রস্তুত। আজকের মুহূর্তটা তার জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত হতে চলেছে। রাফি জানে শুধু শব্দ নয়, এই মুহূর্তে প্রতিটি নীরবতা, প্রতিটি চোখের দিকে দৃষ্টি, সব মিলিয়ে তার ভালোবাসা
আফরিনের কাছে পৌঁছাবে। রাফি সোফায় বসে চোখ বন্ধ করে আফরিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ দরজার বেল বাজলো। রাফি দ্রুত চোখ খুলল। রাফি, আমি ফিরে এলাম রে। রাফির চোখে উচ্ছ্বাস আর আগ্রহের ঝিলিক। আফরিনের সঙ্গে একটি পরিচিত হাসি, আর তার হাতের সঙ্গে একটি অদ্ভুত শক্তি। আজকের সারপ্রাইজ দেখ। রাফি তাকিয়ে রইল। তখন আফরিনের পাশে রাজ দাঁড়িয়ে আছে। রাফির চোখ বড় হয়ে গেল। রাজ পাড়ার বড় ভাই, ঢাকা মেডিকেলে পড়েছে, আর আজ তার কাছে এসেছে, এখানে আফরিনের সঙ্গে। রাজ ভাই, আপনি? রাফি, আমি চাই তুমি জানো কি? আমি আর রাজ একে অপরকে ভালোবাসি। রাফি বুকের ভেতর এক ঝকঝকে অনুভূতি পেল। প্রথমে অবাক, তারপর অদ্ভুত শান্তি আর খুশির মিশ্রণ। আফরিন তার জন্য এই মুহূর্ত সাজিয়েছে, আর রাফি বুঝতে পারল ভালোবাসা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এই ছোট ছোট মুহূর্তের মধ্যেই ফুটে উঠেছে। আচ্ছা, আমি বুঝতে পারছি। রাফি অনুভব করল আফরিনের চোখের দৃষ্টি, রাজের উপস্থিতি এবং তার নিজের ভেতরের উত্তেজনা, সব মিলিয়ে আজকের দিনটি তার জীবনের একটি নতুন অধ্যায় হয়ে উঠল। হাই রাফি, আমি জানতে পেরেছি আরভিন তোর সঙ্গে অনেক কথা বলে। আশা করি তুই খুশি হবে আমাদের জন্য। হ্যাঁ রাজ ভাই, খুব খুশি। রাফি হালকা লাজুক হয়ে তাকালো। বুকের ভেতরে এক অদ্ভুত উষ্ণতা। জানলো ভালোবাসা শুধু তাদের জন্য নয়, সবাইকে আনন্দ দিতে পারে। আফরিনের পরিকল্পনা, রাজের উপস্থিতি আর তার নিজের অনুভূতি, সব মিলিয়ে একটি সুন্দর সমাপ্তি তৈরি করলো শুধু এই মুহূর্তে। দেখছিস রাফি, ভালোবাসা কত সুন্দরভাবে প্রকাশ করা যায়। রাফি হেসে চোখ নামালো। আজকের দিনটি, এই ছোট্ট মুহূর্ত, প্রতিটি শব্দ, সব মিলিয়ে তার মনে চিরস্থায়ী হয়ে গেল। রাফি সোফায় বসে হাতের উপর মাথা ঠেকিয়ে ভাবছে। আফরিন আর রাজের হাসি, কথাবার্তা, সবই তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জাগাচ্ছে। ভালোবাসার আনন্দ আর হঠাৎ মনে হওয়া কষ্ট, দুটোই একসাথে। রাফি, তুমি ঠিক আছো তো? কিছু মনে করছিস নাকি? না, আমি ঠিক আছি আপু, শুধু ভাবছি। রাফি জানে আফরিনের সঙ্গে রাজের সম্পর্ক সুন্দর, কিন্তু তার ভেতরে একটা ছোট্ট আঘাত আছে। সে চাইছে নিজের ভালোবাসার কথা আফরিনকে বলতে, কিন্তু মুহূর্তটা একেবারে ভিন্ন। রাফি, আজকে এই মুহূর্তে আমাদের জন্য বিশেষ। আশা করি তোরও ভালো লাগছে। হ্যাঁ রাজ ভাই, খুব ভালো লাগছে। রাফি বলল, সত্যি, কিন্তু ভেতরে যেন কাটা বসে আছে। আফরিনকে কাছে পেতে চাওয়া, কিন্তু একই সঙ্গে তার হাসি আর খুশি দেখে ভেতরের কষ্টটা আরো বেড়ে যাচ্ছে। দেখছিস রাফি, আমি সবসময়ই চাই তুমি খুশি থাকো। রাজ থাক বা না থাক, আমি চাই তুই নিজে শান্তিতে থাকিস। আপু, আমি জানি তুমি সবসময় আমার জন্য ভালো চাও, তবে কেন ভেতরে এত অদ্ভুত ব্যথা? রাফির চোখের কোণে অদ্ভুত উজ্জ্বলতা আর ভেতরে হালকা ব্যথা। আফরিনের কথা তার হৃদয় ছুঁয়েছে, তবে রাজের উপস্থিতি তার মনকে একটু ভেঙে দিচ্ছে। ভালোবাসা আনন্দ দেয়, কিন্তু কখনো কখনো ব্যথাও দেয়। আজ রাফি সেই ব্যথা অনুভব করছে। রাফি, তুই চিন্তায় থাকলে আমাদেরও খারাপ লাগবে না। না রাজ ভাই, আমি শুধু এমনি ভাবছি, সবই ঠিক আছে। কি এত ভাবছিস? কিছুই না। রাফি হাসছে, কিন্তু তার মন এখনো উত্তেজনায় ভরা। আফরিনের প্রতি ভালোবাসা, রাজের উপস্থিতি এবং নিজের ভেতরের উত্তেজনা, সব মিলিয়ে তার হৃদয় এক অদ্ভুত ঝড়। আজকের দিনটি আনন্দের সঙ্গে ব্যথাও বয়ে নিয়ে এসেছে। প্রতিটি মুহূর্তে রাফি জানছে ভালোবাসা কখনো শুধু সুখ দেয় না, মাঝে মাঝে এভাবে কষ্টও দেয়। তবুও সে প্রস্তুত তার অনুভূতি প্রকাশের জন্য। রেস্টুরেন্টের হালকা আলোতে বসে তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। আফরিন হালকা হাসি দিয়ে রাফির দিকে বলল, রাফি, আমি চাই তুমি আমার মায়ের কাছে গিয়ে কিছু বলো রাজের ব্যাপারে। রাফি কিছুটা অবাক হয়। আমি কি বলবো? রাফির ভেতরে এক অদ্ভুত উত্তেজনা জাগলো। আফরিনের চোখের দিকে তাকিয়ে সে বুঝলো
শুধু কথা বলা নয়, আজকের মুহূর্তে তার সাহায্য আফরিনের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ রাফি, শুধু বলো যে তুমি আমার জন্য, আমরা একে অপরকে ভালোবাসি। আমি চাই তুমি আমার পাশে থাকো, এটাই আমার জন্য বড় সাহায্য। বাট আপু, আমি কেন? আমি আম্মুকে লজ্জায় বলে উঠতে পারছি না। আম্মু কিভাবে নেবে? তুই হেল্প করলে আমাদের একটু সুবিধা হয়। আপু, আমি চেষ্টা করব। রাফির বুকের ভেতর কষ্ট, উত্তেজনা আর অদ্ভুত দায়িত্ব অনুভব করলো। সে জানে আজকের এই ছোট্ট মুহূর্তের কথাই ভবিষ্যতের আফরিনের জন্য বড় সুখ এনে দেবে। ঠিক আছে আপু, আমি চেষ্টা করব আজকের জন্য, আর সবসময় তোমার পাশে থাকবো। আফরিন হালকা হেসে রাফির হাত ছুঁয়ে বলল, ধন্যবাদ রাফি, তুই জানিস তোর জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আমি দ্রুত সব ঠিক করার চেষ্টা করব। রাফি সোফায় বসে নিজের মনে প্রস্তুতি নিচ্ছে। ভাবছে কিভাবে তার কথা বলবে, কেমন করে মাকে বোঝাবে। বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে উত্তেজনা আর দায়িত্বের মিশ্রণে। আফরিনের বিশ্বাস আর ভালোবাসা তাকে শক্তি দিচ্ছে। রাফি জানল আজকের এই মুহূর্ত তার জীবনে একটি নতুন অধ্যায় খুলবে। আফরিনের জন্য, রাজের জন্য আর তার নিজের ভালোবাসার জন্য সে প্রস্তুত। সঠিক সময়ে সঠিকভাবে আফরিন আর রাফি একসাথে আফরিনের বাসায় ঢুকলো। ঘরের হালকা আলো, সুগন্ধি আর মায়ের উপস্থিতি সব মিলিয়ে একটি উষ্ণ স্বাভাবিক পরিবেশ। রাফি চুপচাপ বসে আছে, চোখে কৌতূহল আর মনে কিছুটা উত্তেজনা। আচ্ছা, তুমিও হাসছো রাফি? বসো তো। ধন্যবাদ খালা। রাফি সোফায় বসে হালকা লাজুক হলেও মনে মনে আনন্দে ভরপুর। আজকের মুহূর্তটা শুধু আফরিনের নয়, তার জন্য বিশেষ। শুনেছি আফরিন অনেক দিন ধরেই তোমার সঙ্গে সময় কাটাতে চেয়েছে। হ্যাঁ খালা, আজকের দিনটা সত্যি আনন্দদায়ক। মা, আজ একটু কথা আছে। রাফি আমার পাশে আছে, ও সাহায্য করবে। ভালো, তুমি বলো। রাফি হালকা হেসে তাকালো। আফরিনের স্বাভাবিক ভয় আর উত্তেজনা তার মনকে আরো সক্রিয় করে তুলল। আপু, আমি চেষ্টা করব সব ঠিকঠাক বলার জন্য। ধন্যবাদ রাফি, তুই জানিস আমি সবসময় তোর প্রতি কৃতজ্ঞ থাকব। রাফি জানলো আজকের দিনটি শুধু কথার নয়, অনুভূতিরও। আফরিনের মায়ের সাথে কথোপকথন, আফরিনের পাশে থাকা, সব মিলিয়ে রাফির মনের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেছে। তুমি ভালোই বড় হয়েছো রাফি, সব ঠিকভাবে বললে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ খালা, আমি চেষ্টা করব। রাফি বসে রেস্টুরেন্টের মতোই উষ্ণ ঘরে আফরিনের মায়ের দিকে তাকালো। আজকের মুহূর্তটা তার জন্য গুরুত্বপূর্ণ। সে জানে রাজের সুনাম করে আফরিনের মায়ের মন বদলানো তার জন্য চ্যালেঞ্জ, কিন্তু একই সঙ্গে এটি আফরিনের ভালোবাসার জন্য অপরিহার্য। খালা, আপনি জানেন তো রাজ ভাইকে? মেডিকেলে পড়ে। আরে হ্যাঁ রাজ, আমাদের উল্টো দিকের বাড়িটা না? জি। ছেলেটা পড়াশোনাতে অনেক ভালো। ও শুধু পড়াশোনায় ভালো নয়, ব্যক্তিত্বেও খুব সংযমী আর দায়িত্বশীল। শুনেছি, কিন্তু ওর বয়স আফরিনের বয়সী। খালা, আসলে আফরিন আপু আর রাজ ভাই একে অপরকে পছন্দ করে আর বিয়ে করতে চায়। আমি চাই না হঠাৎ এভাবে বিয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত হোক। রাফির বুকের ভেতর এক অদ্ভুত উত্তেজনা আর দায়িত্বের অনুভূতি জাগলো। তার মনে হচ্ছিল আজ যদি আফরিনের মনের খুশি পূর্ণ করতে না পারে, আফরিন দুঃখ পাবে। খালা, আমি বোঝাতে চাইছি রাজ শুধু ভালো ছেলে নয়, ও খুব বিশ্বাসযোগ্য। আপনি চাইলে ওর পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা হবে না। আমি বুঝি, কিন্তু আমি চাই সবকিছু ঠিকভাবে হোক। আর ঠিক তাই তো খালা, আমি নিজেই প্রতিদিন রাজকে দেখেছি। তার দায়িত্ব, সততা আর আফরিনের প্রতি ভালোবাসা সবই সত্যি। আমি আপনাকে বিশ্বাস দিতে চাই এই বিয়ে শুধু ভালোবাসার জন্যই নয়, নিরাপদও হবে। রাফি ধীরে ধীরে দেখলো আফরিনের মার চোখে চিন্তার রেখাগুলো মৃদু হয়ে আসছে। সে নিজেকে আরো আত্মবিশ্বাসী করে তুলল। খালা, আফরিনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।
আমি চাই আপনি রাজি হন। আমি জানি এটা ঠিকভাবে হলে সবাই খুশি হবে। তুমি এমন বলছো রাফি, হয়তো আমি ভাবছি তুমি ঠিক বলছো। রাফি হালকা হেসে বুকের ভেতর আনন্দ অনুভব করলো। আজকের মুহূর্তটি শুধু কথার নয়, তার প্রচেষ্টা সফল হয়েছে। আফরিনের জন্য সে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে। ঠিক আছে রাফি, আমি রাজি, তবে সবকিছু সম্মতভাবে হবে। ধন্যবাদ খালা, আমি জানি আপনি ঠিক করবেন। রাফি জানলো আজকের এই ছোট্ট কথোপকথন, আফরিনের মায়ের মন জয়, সব মিলিয়ে তার ভালোবাসা ও বিশ্বাস আরো শক্ত হয়েছে। বুকের ভেতরে আনন্দ আর শান্তি একসাথে বাজছে, কিন্তু কোথাও একটা না পাওয়ার যন্ত্রণা যেন ধীরে ধীরে গ্রাস করছে ওকে। পরের দিন দুপুরে রাজ সপরিবারে আফরিনদের বাসায় আসে। বসার ঘরটা জমে ওঠে হাসি আনন্দে। রাজের মা বাবা আত্মীয়রা সবাই সবার সাথে পরিচিত হয়। মিষ্টি চা আর ফল সাজানো টেবিল ঘরটা উৎসব মুখর হয়ে ওঠে। আম্মু, রাজের মা এসেছেন, আসেন আমি বসার ব্যবস্থা করি। ঠিক আছে মা, আসেন বসেন। সালমা খালা, আল্লাহ তোমারে খুশি রাখুক, পড়াশোনাও কথাও অনেক ভালো শুনছি। রাজের মা বাবা মেয়ের প্রতি আগ্রহের কথা জানালেন। বিয়ের ব্যাপারে আলাপ চলতে থাকলো। তারিখ নিয়ে আলোচনা হলো। খাওয়া দাওয়ার পরিকল্পনা, আত্মীয়দের ডাকাডাকি সবই একসাথে সাজাতে থাকলো। অবশেষে সামনের মাসেই একটা শুভ দিন ফাইনাল করা হলো। তাহলে সামনের মাসের 15 তারিখ ঠিক করি, সবাইকে জানিয়ে দেই। ইনশাল্লাহ আনন্দের সাথে বিয়ে হবে। ঠিক আছে, আল্লাহ ভরসা। ঘরে হৈরৈ রবে, উৎসবের আমেজে ছড়িয়ে পড়ে। রাজ আর আফরিন দুজনের মুখে উজ্জ্বল হাসি। পরিবার আত্মীয়রা আনন্দে মেতে ওঠে। কিন্তু সেই একই ঘরে চুপচাপ কোনায় বসে থাকে রাফি। ওর বুকের ভেতরে একরাশ কষ্ট জমে থাকে, তবুও ঠোঁটে মিথ্যে হাসি আনে। চারপাশে সবাই যখন আনন্দে ডুবে যায়, তখন রাফির মনে যেন একটা ঝড় বয়ে যায়। আফরিনের মুখের হাসি আজ আমার সবচেয়ে বড় কষ্ট। ও সুখী, কিন্তু আমি ভেঙে যাচ্ছি ভেতরে ভেতরে। আনন্দের ভিড়ে কেউই টের পায় না রাফির চোখের ভেতরে দুঃখটা। সে শুধু দূর থেকে আফরিনকে দেখে আর চুপচাপ নিজের কষ্ট বুকের ভেতর চেপে রাখে। তুমি আজ সারা দিন একদম চুপচাপ কেন রাফি? চুপ থাকাই কখনো কখনো সহজ, ভেতরের কথা মুখে আনলে তো ভেঙে পড়তে হয়। আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো আমি কারো কষ্ট চাইনি। জানি আফরিন আপু, তোমার হাতে তো আমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু তবুও তুমি যখন আমার দিকে তাকাও মনে হয় তুমি আমারই ছিলে আছো। সবকিছু এত সহজ হলে ভালো হতো। আমি তো চাইতাম সবাই খুশি থাকুক, তুমিও। আমি খুশি হব একদিন হয়তো, কিন্তু তার আগে এই মুহূর্তগুলো মনে গেঁথে রাখতে চাই। তোমার হাসি, তোমার চোখের ভেজা আলো, আর এই অর্ধেক বলা কথাগুলো। রাফি, তুমি আমার জন্য দোয়া করবে তো? প্রতিটি দোয়ায় তোমার নাম থাকবে আফরিন আপু। হয়তো আল্লাহ আমার প্রার্থনা শুনবেন না, কিন্তু তোমাকে সুখী করবেন এই ভরসায় আমাকে বাঁচিয়ে রাখবে। সেদিনের রাতটা যেন রাফির জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হয়ে দাঁড়ালো। ঘরে জ্বলছে আলো, অথচ রাফির ভেতরে কেবল অন্ধকার। চারপাশের দেয়াল যেন চাপা কণ্ঠে তার নিঃশব্দ কষ্টকে প্রতিধ্বনি করে ফিরিয়ে দিচ্ছে। বিছানার ওপর শুয়ে থেকেও তার চোখের পাতা বন্ধ হচ্ছে না। প্রতিটি চোখের পলক যেন আফরিন আর রাজের ছবি এঁকে দিচ্ছে মনে। হাত বাড়িয়ে সে মোবাইলটা নেয়। নাম্বার খুলে আফরিনের নামটা চোখে পড়ে। বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। লিখতে চায়, তুই কি একবারও বুঝলি না আমি তোকে কতটা ভালোবাসি? কিন্তু আঙ্গুল থেমে যায় কিবোর্ডের উপরে। শেষমেশ কিছুই লেখে না। স্ক্রিন নিভে যায় আর তার অশ্রু নিঃশব্দে বালিশে ভেজে ওঠে। রাফির বুকের ভেতর যন্ত্রণা কেবল বেড়েই চলেছে। বাইরে পৃথিবী স্বাভাবিক, মানুষ ঘুমাচ্ছে, বাতাস বইছে, শহর নিস্তব্ধ, অথচ তার ঘরের ভেতর
সেই নীরবতার মাঝে হাজার ঝড় তাণ্ডব চালাচ্ছে। কোনো এক কোণায় বসে সে মায়ের ছবি দেখছে, ভাবছে যদি মায়ের সাথে এখন থাকতো হয়তো বুক ভরে কেঁদে নিতে পারত, কিন্তু আজ সেই সুযোগ নেই। বুকের যন্ত্রণা চেপে ধরে বসে থাকে। রাতের আকাশ জানালার ফাঁক দিয়ে দেখা যায়, অসংখ্য তারা জ্বলছে। মনে হয় প্রতিটি তারাই তাকে কটাক্ষ করছে। তুই হেরে গেছিস, তোর ভালোবাসা আর স্বপ্ন ভেঙে গেছে। রাফিয়ার ঘর থেকে বেরোয় না। ভোর হয়ে আসে, কিন্তু তার চোখে ঘুম আসে না। শুধু বুক ভারী যন্ত্রণা এক অদৃশ্য শিকলের মতো তাকে জড়িয়ে ধরে রাখে। দিন গড়িয়ে যাচ্ছে। ঘরে ঘরে আলো আঁধারের মধ্যে এক অদ্ভুত উৎসবের ছায়া। বাইরে মানুষের ব্যস্ততা, শপিং, সাজসজ্জা, আত্মীয় স্বজনের আনাগোনা। অথচ রাফির ঘর অন্ধকারের মতো নীরব। সে খুব একটা বের হয় না আর। দরজার ওপাশে পৃথিবী সাজছে, কিন্তু তার ভেতরে এক ধূসর নিস্তব্ধতা জমে আছে। রাফির মা বারবার ডাকে, কখনো রাগ করে, কখনো বিরক্ত হয়। কি হয়েছে তোমার? সারাদিন ঘরে বসে থাকো কেন? মানুষ বিয়ের সময় আনন্দ করে, আর তুমি মুখ গোমরা করে আছো। বাইরে বের হও, সবার আগে থাকো, সবার সাথে থাকো, নাইলে লোকজন কি বলবে? রাফি চুপ করে শুয়ে থাকে, উত্তর দেয় না। মায়ের কণ্ঠে রাগ মিশে গেলেও ভেতরে উদ্বেগ লুকিয়ে থাকে। কিন্তু রাফির হৃদয়ের যন্ত্রণা এতটাই গভীর যে ভাষায় প্রকাশের শক্তি নেই তার। সে জানে প্রতিটা দিন পার হওয়া মানেই আফরিনকে হারানোর আরেকটা ধাপ এগিয়ে যাওয়া। দেয়ালের ঘড়ি টিকটিক করে বাজতে থাকে, সময় যেন উপহাস করছে তাকে। তোমার সবকিছুই থেমে গেল, অথচ আমার গতি থেমে নেই। রাফির বুক ভারী হয়ে ওঠে, চোখ মেলে ছাদের দিকে তাকায়, যেন ছাদ ভেদ করে চিৎকার করতে চায়, তবুও চুপ করে থাকে। বাইরে গান বাজছে, আত্মীয় স্বজনের হাসি, রান্নার গন্ধ ভেসে আসছে, অথচ রাফির ঘরে শুধু দম বন্ধ অন্ধকার। এই অন্ধকারে একা বসে রাফি নিজের জীবনটাকে নতুন করে বোঝে। আফরিনকে হারানো মানেই তার হৃদয়ের অর্ধেকটা ফাঁকা হয়ে যাওয়া। আর তাই সে বাইরে যেতে চায় না, মানুষের সাথে মিশতে চায় না। ভেতরের আগুনে সে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে। তোকে চাইলেও কেন ভুলতে পারি না? সন্ধ্যার বাতাসে ঢোল ঢাকের শব্দ ভেসে আসছিল। পাশের বাড়িতে আজ আফরিনের গায়ে হলুদ। চারদিকে সাজসজ্জা, আলোর ঝলকানি, হাসির শব্দে ভরে উঠেছে এলাকা। রাফি নিজের ঘরে চুপচাপ বসে আছে। হঠাৎ ফোন বেজে উঠল। আফরিনের নাম স্ক্রিনে বাজছে। রাফি, তুমি আসোনি কেন? আজ তো আমার গায়ে হলুদ। তোমাকে ছাড়া কেমন লাগছে জানো? আমি একটু অসুস্থ আফরিন আপু, আজ আসতে পারবো না। অসুস্থ? কি হয়েছে তোমার? কিছু না, মাথা ধরেছে। তুমি অনুষ্ঠান করো, আমি থাকছি না। কিন্তু আমি চাইছিলাম তুমি থাকো। তোমার না থাকলে আনন্দটা পুরো হয় না। তুমি খুশি থাকো, সেটাই আমার জন্য যথেষ্ট। কথাগুলো বলেই রাফি ফোনটা কেটে দিল। বুকের ভেতর ভারী একটা চাপা কষ্ট জমে রইল। বাইরে থেকে হই হই শব্দ ভেসে আসছে, আতশবাজি, হাসাহাসি, গান, সবকিছু যেন কানে বিঁধছে। হঠাৎ পাশের বাড়ি থেকে চিৎকারের শব্দ এলো, কারো আতঙ্কিত কণ্ঠস্বর। কয়েকজন দৌড়াচ্ছে। রাফির বুক ধক করে উঠল, আর বসে থাকতে পারল না। দরজা খুলে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। চারপাশে আলো, হইচই, মুহূর্তে আতঙ্কে ভরে গেল। রাফি ছুটে গিয়ে এগিয়ে গেল। চারপাশে হইচই, মানুষের চিৎকার, ভিড় জমে উঠেছে। পাশের বাড়ির ছাদ থেকে আফরিন হঠাৎ নিচে পড়ে গেছে। সবার দৌড়ঝাঁপের মাঝেই রাফি দরজার পাশে দাঁড়িয়ে কাঁপতে থাকা হাত দিয়ে ভিড় ঠেলে এগিয়ে আসে। চোখে অবিশ্বাস, বুকের ভেতর ধুকপুকারে যেন ফেটে বেরোতে চায়। আফরিন রক্তে ভিজে মাটিতে পড়ে আছে। দৃশ্যটা দেখে রাফির মাথা ঝাপসা হয়ে যায়। আফরিন, আফরিন। রাফি ভিড় ঠেলে দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে। রক্তাক্ত আফরিনকে জড়িয়ে ধরে। এ কি হইল তোর? চোখ খোল আফরিন, প্লিজ চোখ খোল।
রাফির হাত কাঁপছে। আফরিনের মাথা তার কোলে নিয়ে উন্মাদের মতো ডাকতে থাকে। তার চোখ ভিজে যায়, বুক থেকে শুধু হাহাকার বের হয়। চারপাশে মানুষের ফিসফিস, কান্না, তাড়াহুড়ো, সব মিলিয়ে রাফির ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। না, কেউ কিছু করবে না, আমি আছি আফরিন। চোখ মুছিয়ে হাওয়া করতে থাকে আফরিনের মুখের দিকে। তুই আমাকে একা রেখে যাস না, শুনছিস আফরিন? রাফি বারবার মাথা নাড়ছে, চুল টানছে, মাটিতে হাত চাপড়াচ্ছে। পাগলের মতো আফরিনের নাম ধরে চিৎকার করতে থাকে। তার কণ্ঠে যন্ত্রণার ঝড়, যেন পৃথিবী থেমে গেছে এই এক মুহূর্তে। আমি তোকে ছাড়া বাঁচবো না আফরিন, আমার দম বন্ধ হয়ে আসতেছে। প্লিজ একবার চোখ খুলে বল, তুই আমাকে ছেড়ে যাবি না? চারপাশে সবার চোখে আতঙ্ক। কেউ রাফিকে ধরে টানছে অ্যাম্বুলেন্সের জন্য, কেউ পানি ছিটাচ্ছে, কিন্তু রাফির চোখ শুধু আফরিনের দিকে। তার বুকের হাহাকার সবার কান কেটে যাচ্ছে। চারিদিকে হইচই পড়ে গেছে। রাফির চোখে বিশ্বাস হচ্ছিল না। রঙিন আলোয় সাজানো বাড়ির আঙিনা মুহূর্তেই অন্ধকারে ঢেকে গেছে। সবাই চিৎকার করছে, কান্নার স্রোত বয়ে যাচ্ছে। রক্তে ভিজে আফরিনকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হলো, রাফি তখন নিজের বুক চাপড়ে পাগলের মতো চিৎকার করছে। আফরিন, না, চোখ খোলো, কেউ আমাকে আটকাবে না, আমি ওর সাথে যাব। অ্যাম্বুলেন্সের সাইরেন কেটে চলল। রাফি হন্যে হয়ে সাথে দৌড়ে গেল। হসপিটালে ঢুকতেই ডাক্তাররা আফরিনকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। রাফি কাচের সামনে দাঁড়িয়ে হাত কাঁপতে কাঁপতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর রাজু এসে পৌঁছালো। ওর চোখে উদ্বেগ। তাড়াহুড়ো করে জানতে চাইলো, কেমন আছে আরফিন? ডাক্তার কি বললো? রাফি কিছু বলতে পারছিল না, গলা আটকে আসছিল। ঠিক তখনই ডাক্তার বেরিয়ে এলেন, মুখে গম্ভীর ছাপ, চোখে ভারী ছায়া। রোগী এখনও ক্রিটিক্যাল অবস্থায় আছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু একটা বিষয় আপনাদের জানানো দরকার, যদি বেঁচেও যায় স্থায়ীভাবে শারীরিক ক্ষত থেকে যাবে, হাঁটাচলা হয়তো আর সম্ভব হবে না। মুহূর্তেই সারা করিডোর স্তব্ধ হয়ে গেল। রাজ মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর রাফি যেন নিস্তব্ধ পাথরের মতো দাঁড়িয়ে রইল। বুকের ভেতর ধ্বংসের শব্দ বাজতে থাকলো। যে আফরিনকে সে সবসময় হাসতে, নাচতে, দৌড়াতে দেখেছে, সেই আফরিন আজ চিরদিনের জন্য শয্যাশায়ী হয়ে পড়তে চলেছে। আল্লাহ কেন এমন করলেন? আমি বরং মরতে পারতাম, আফরিন না। রাফির চোখ ভিজে গেল। ভেতরে শুধু একটাই প্রার্থনা, আফরিন বাঁচুক, যেভাবেই হোক। হাসপাতালের করিডোরে আলো কম, সব কিছু যেন থমকে গেছে। রাফি হাসপাতালের চেয়ারে বসে আছে, চোখ ভেজা, হাত কেঁপে কেঁপে। ভেতরের বুকের ভেতর এক অচেনা ব্যথা বাজছে। প্রতিটি মিনিট যেন আনারসের মতো ঘূর্ণায়মান, আর তার হৃদয় ভেঙে যাচ্ছে প্রতিটি সেকেন্ডে। তোকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, কেউ আমাকে আটকাবে না। রাফি হেঁটে গেল রাজের দিকে, গলা ফেটে কেঁদে উঠল। রাজ কিছু বলতে চাইলেও রাফি তার দিকে তাকিয়ে চিৎকার করে ফেলল, ভেতরের ব্যথার ছাপ। রাজ ভাই, তুই কিছু বলিস না কেন? আমি যে কষ্টে আছি তুই জানিস না? আফরিন, তোর আফরিন, তুই বুঝছিস না? রাজ চুপচাপ দাঁড়িয়ে রাফিকে দেখলো। তার চোখে ভাবনা, মুখে ভয়। এই মুহূর্তে রাফির আবেগ যেন রাজের ওপর একটি ভারী চাপ ফেলে দিল। আমি চাইনি এমন হোক। আমি শুধু চাই তোরা একসাথে বাঁচিস, একসাথে হাঁটতে পারিস, হাসতে পারিস। অথচ এখন তো তুই সব হারাচ্ছিস। রাফি বুকের ভেতর টানাপোড়েন সামলাতে পারছিল না। হাত টানাটানি, চোখের জল, চিৎকার, সব মিলিয়ে সে যেন ভেঙে পড়ল। রাজ হালকা হাত বাড়িয়ে রাফির কাঁপতে থাকা হাত ধরে নিল। রাফি শোন, আমরা ওকে বাঁচাবো, চেষ্টা করছি, আর আমরা আশার হাত ছাড়বো না। রাফি চোখে জল ভিজিয়ে বলল, আর তার কণ্ঠে শুধু কান্নার শব্দ। আফরিন, আমি তোকে হারাতে পারবো না। হাসপাতালের সেই নিস্তব্ধতা, নিঃশ্বাসের শব্দ, হাহাকার, সব মিলিয়ে রাফির ভেতরের যন্ত্রণা যেন
চারপাশে ছড়িয়ে পড়ল। প্রতিটি মুহূর্ত তার হৃদয় ভাঙছে, অথচ সে এখনো দাঁড়িয়ে আছে শুধু আফরিনের জন্য। হাসপাতালের ঘড়ির ঘন ঘন টিক টিক রাফির কানে যেন ভেঙে পড়ছে। সে চেয়ারেই বসে আছে, চোখের জল শুকায় নেই, হাত কেঁপে কেঁপে। অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার ধীরে ধীরে বেরিয়ে এলো, মুখে ভয় ও উদ্বেগের ছাপ। আমরা সর্বোচ্চটা চেষ্টা করছি। আফরিন বেঁচে আছে, কিন্তু অবস্থা ক্রিটিক্যাল। স্পাইনাল ফ্র্যাকচার হয়েছে, দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা থাকবে, হাঁটাচলা আর আগের মতো হবে না। রাফির বুক যেন এক মুহূর্তে থেমে গেল। চোখে অশ্রু, মুখের রং লোপ পেয়েছে। ভেতরে এক ধ্বংসের শব্দ বাজছে, যে আফরিনকে সে সারা জীবন হাসতে, দৌড়াতে, স্বাধীনভাবে বাঁচতে দেখেছে, আজ সেই স্বাধীনতা আর নেই। না না, এটা হতে পারে না। আফরিন প্লিজ, ও আমাকে ছাড়া যাবে না। রাফি দৌড়ে গেল অপারেশন থিয়েটারের কাছে, হাত বাড়িয়ে ডাকছে, শরীর কাঁপছে, বুক ফেটে যাচ্ছে। ডাক্তাররা শান্ত হতে বলছে, কিন্তু তার মন কোনো কিছু শোনে না। আমি তোর পাশে আছি আফরিন, তুই আমাকে হারাবি না। আমি তোর জন্য লড়বো, আমি তোর হাত ছাড়বো না। চারপাশে হাসপাতালের নিস্তব্ধতা, বিপদ সংকেত, মানুষের ছটফট, সব মিলিয়ে রাফির ভেতরের যন্ত্রণা যেন চারপাশে ছড়িয়ে পড়ল। তার চোখে এক অদৃশ্য আগুন জ্বলে উঠেছে, যা আফরিনকে বাঁচানোর একমাত্র আশা। মুহূর্তটা এতটাই তীব্র যে রাফির স্রোতমান আবেগের কোনো শব্দই চারপাশের শান্তি ভাঙতে পারছে। সে শুধু বসে নেই, রাফি এখন পুরোপুরি আফরিনের জন্য এক আত্মসমর্পিত পাগল। হাসপাতালের করিডোরের ভেতর রাফি আফরিনের পাশে বসে আছে, চোখে জল, হাত কেঁপে কেঁপে, অথচ প্রতিটি নিঃশ্বাসে শুধু আফরিনের জন্য এক অনুঘটিত টান। সে কোনো কিছু খায় না, একটানা ডাকছে, চেপে ধরে রাখছে আফরিনের হাত, যেন সেই হাত ছাড়লে পুরো পৃথিবী ধসে যাবে। রাজ কিছুটা দূরে দাঁড়িয়ে রাফিকে দেখছে। প্রথমে সে শুধু উদ্বেগ অনুভব করছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে লাগলো এই তরুণী কেবল রাফির ভালোবাসা নয়, জীবনের সমস্ত আশা আশ্রয় আফরিনের উপর নির্ভর করছে। এতটা গভীর ভালোবাসা আমি কখনো ভাবিনি। রাফি শুধু বন্ধু নয়, ও যেন আরভিনের জীবনের অর্ধেক। ওর চোখের জলে, বুকের ব্যথায়, সমস্ত আবেগে স্পষ্ট হয়ে উঠেছে কতটা নিবিড়ভাবে রাফি আরভিনকে ভালোবাসে। রাজ লক্ষ্য করলো রাফি কেমন একচেটিয়া ভাবে আফরিনের পাশে বসে আছে। সে হাসির জন্য চিৎকার করছে, কান্নার মধ্যে আত্মসমর্পণ দেখাচ্ছে। প্রতিটি মুহূর্তে সে আফরিনকে ছাড়তে চায় না। হয়তো আমি বুঝতে পারি নাই, কিন্তু আজ আমি দেখলাম সত্যিকারের ভালোবাসা মানে শুধু সুখের সময় নয়। রাফি আছে যন্ত্রণার মাঝেও, ভেঙে যাওয়ার সময়ও একমাত্র আরফিনের পাশে। রাজ ধীরে ধীরে রাফির দিকে তাকালো, তার চোখে মুগ্ধতা, শ্রদ্ধা আর কিছুটা আশ্চর্য। সে বুঝতে পারলো আফরিনের জীবনে যে একজন সত্যিকারের রক্ষক আছে, সেই রক্ষক হলো রাফি। হাসপাতালের সেই নিঃশব্দ নীরব মুহূর্তে রাফির আবেগের তীব্রতা রাজের কাছে স্পষ্ট হয়ে উঠল। আর সে জানল রাফি শুধু ভালোবাসে না, সে তার জীবনের সর্বস্ব দিয়ে আফরিনকে বাঁচাতে চায়। হাসপাতালের করিডোরে সন্ধ্যা নামতে নামতে ধূসর আলো ফেলে দিচ্ছে। রাজ চুপচাপ দাঁড়িয়ে রাফি আর আফরিনের দিকে তাকিয়ে আছে। ভেতরে সে এক গভীর সিদ্ধান্ত নিয়েছে, যে প্রেমের তীব্রতা সে আজ দেখেছে তা নিজের বিয়েকে বাধা দেওয়ার যোগ্য নয়। আফরিনের জ্ঞান ফিরেছে, খানিকটা সুস্থ ও। রাজ আফরিনের পাশে বসে, আরফিন, আমি মনে করি তোর জন্য সঠিক মানুষ হলো রাফি। ও তোকে শুধু ভালোবাসে না, জীবন দিয়ে রক্ষা করতে চায়। আমি নিজে বুঝতে পেরেছি রাফির ভালোবাসার গভীরতা আমার তুলনায় অনেক বেশি। আফরিন কিছুটা হতবাক, চোখে কণার জল জমে গেল। সে রাফির দিকে তাকালো, যে এখনো নিঃশ্বাস ধরে ধরে বসে আছে।
ভয়, যন্ত্রণা আর আশার মধ্যে আটকে। রাজ, তুমি সত্যি বলছো? হ্যাঁ আরফিন, আমি চাই তুমি সুখী হও। আর রাফি, ওর ভালোবাসা, ত্যাগ, সবকিছু আমি জানি। কেউই তোমার জন্য ওর মতো হতে পারবে না, তাই আমিও পিছিয়ে যাচ্ছি। রাফির বুকের ভেতর হাহাকার, কষ্ট আর অবিশ্বাস সবই মিশে গেল। চোখে জল, কিন্তু এবার শুধু আফরিনের দিকে তাকিয়ে আছে। তার ধীর নীরবতা যেন ঘোষণা করছে ওই মুহূর্তে সবকিছু ঠিক আছে। আফরিন বাঁচছে, আর রাফির জন্য আরো একটি নতুন যাত্রা শুরু হচ্ছে। রাফি, ওর কথা শুনলে মনে হচ্ছে সবকিছু বদলে যাচ্ছে। আমি আমি কৃতজ্ঞ, খুব কৃতজ্ঞ। রাফি মাথা নিচু করে শুধু হালকা হেসে ওঠে, চোখের জল মুছছে। এখন বুকের মধ্যে চাপা যন্ত্রণার সাথে আশার আলো ফুটে উঠছে। সে জানে এই মুহূর্তের জন্য সে জীবনের সমস্ত সংগ্রাম করতে প্রস্তুত ছিল। হাসপাতালের নীরবতা, চারপাশের লাইটের ঝলকানি, সবই এখন রাফির মনে নতুন ভাবে অর্থ খুঁজে পেয়েছে। আফরিন বাঁচছে, সে পাশে আছে, আর প্রেমের এই বিজয় শুধু দুজনের নয়, দুটি হৃদয়ের মধ্যকার অদৃশ্য বন্ধনের। হাসপাতালের ভেতরে রাত নেমে এসেছে, আলো নরম আর নিঃশব্দ। রাফি বসে আছে আফরিনের পাশে, হাত ধরে, চোখে অশ্রু। আফরিন এখন হালকা চেঁচামেচি, কিন্তু এখনো শারীরিকভাবে পুরোপুরি স্বাভাবিক নয়। আফরিন আপু, একটু শ্বাস নাও। হ্যাঁ ঠিক আছে, আর একটু সাবধানে বসো, আমি আছি। রাফি একেবারে ধীরে ধীরে আফরিনকে বেড থেকে বসিয়ে দেয়। প্রতিটি ছোট আন্দোলন সে দেখে আফরিনের চোখে নীরবতা আর ভয়। রাফি কেবল হাত ধরে তাকে সমর্থন করছে, যেন কোনো শব্দের প্রয়োজন নেই। আমি জানি সবকিছু একেবারেই সহজ নয়, কিন্তু তুমি মনে রেখো, আমি সবসময় তোমার পাশে থাকবো। আফরিন ধীরে ধীরে মাথা নাড়ে, চোখে নতুন আশা। প্রথমবারের মতো সে বুঝলো সে একা নয়। রাফির যত্ন, ধৈর্য আর ভালোবাসা তাকে আবার বাঁচার শক্তি দিচ্ছে। দিনগুলো কেটে যেতে লাগলো। রাফি আফরিনকে প্রতিদিন ছোট ছোট কাজ শেখাচ্ছে, কিভাবে চলতে হবে, বসতে হবে, হাতে সামান্য শক্তি দিয়ে নিজেকে স্বাবলম্বী করা যায়। প্রতিটি মুহূর্তে রাফি তার পাশে, কখনো হাসি দিয়ে, কখনো আলতোভাবে হেলান দিয়ে। রাফি, তুমি ছাড়া আমি আর এক মুহূর্ত কল্পনা করতে পারবো না। আর আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না এক মিনিটও। ধীরে ধীরে হাসপাতালের ঘরটা শান্ত হয়ে যায়, কিন্তু রাফি আর আফরিনের মধ্যে অদৃশ্য বন্ধনের তীব্রতা আরো বাড়ে। ছোট ছোট জায়গায়, হাতের স্পর্শে, চোখের আলোতে, সব কিছুতেই ফুটে উঠছে নিঃশব্দ ভালোবাসা। রাফি বুঝতে পারে, যদিও আফরিনের শরীর এখনো সম্পূর্ণ শক্তিতে নেই, হৃদয় আর আত্মার বন্ধন আরো শক্তিশালী হয়ে গেছে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে সে এই ভালোবাসার বিজয়কে নিজের চোখে দেখছে, যেখানে ব্যথা, ভয় আর শূন্যতা মিলিত হয়ে নতুন জীবন তৈরি করছে। এবং এভাবে রাফি ধীরে ধীরে আফরিনকে স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়ে আনছে, ছোট ছোট পদক্ষেপে, প্রতিটি দমে, প্রতিটি হাসিতে। আর আফরিনও প্রতিদিন একটু করে নতুন শক্তি খুঁজে নিচ্ছে, কারণ পাশে আছে রাফি, যিনি শুধু ভালোবাসে না, বাঁচানোর প্রতিজ্ঞা রেখেছে। সময় এসে পৌঁছালো। হাসপাতালে সে কষ্ট, অসহায়তা আর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার দিনগুলো এখন শুধু স্মৃতি। আফরিন পুরোপুরি সুস্থ, রাফির পাশে দাঁড়িয়ে সে হাসছে, চোখে আনন্দ, মুখে শান্তি। বাড়ি সাজানো, ফুলের ছড়াছড়ি, আতশবাজির নরম শব্দ, সবই যেন এই বিশেষ মুহূর্তকে স্বাগত জানাচ্ছে। রাফি নিঃশ্বাস থামিয়ে দাঁড়িয়েছে, হাতটা ধরে আফরিনকে। আজ থেকে প্রতিটি দিন আমি তোমার জন্য থাকবো আফরিন, সুখ দুঃখ সব কিছুতে। আর আমি সবসময় তোমার পাশে থাকবো, আজ এই মুহূর্ত থেকে চিরদিন। আত্মীয় স্বজনের মাঝে ছোট ছোট হাসি, চোখের জল। আফরিনের মা রাফির দিকে তাকিয়ে হালকা হেসে বলে, তুই সত্যি আমার মেয়েকে নতুন জীবন দিয়েছিস, দুজনে সুখে থাকো।
জামা, পোশাক, রঙিন আলো, সোনালি সূর্যের আলো, সব মিলিয়ে যেন এক স্বপ্নময় মুহূর্ত। ভেতরে ভেতরে রাফি জানে প্রতিটি দম, প্রতিটি স্পর্শে সে আফরিনকে বাঁচাতে, ভালোবাসতে প্রস্তুত। আংটি পরানোর সময় আফরিনের চোখে আনন্দের ঝিলিক, আর রাফির চোখে প্রেমের অদৃশ্য অগ্নি। তারা একে অপরের চোখে চোখ রাখে, কোনো শব্দ ছাড়াই বুঝে যায় এই বন্ধন শুধু আজ নয়, চিরকাল। আমি তোমাকে কখনো ছাড়বো না আফরিন। আর আমি সব সময় তোমার হব। এবং সেই মুহূর্তে যন্ত্রণা, কষ্ট, ভয় সবই যেন অদৃশ্য হয়ে যায়। শুধুই ভালোবাসার বিজয়, নিঃশ্বাসে শান্তি, চোখে আনন্দ, হৃদয়ে অদৃশ্য বন্ধন। এভাবেই রাফি আর আফরিনের প্রেম চূড়ান্ত রূপ নিল। ট্র্যাজেডির অন্ধকার পেরিয়ে একে অপরের জন্য প্রতিজ্ঞা, ভালোবাসা আর জীবনভর একসাথে থাকার অঙ্গীকারে। বিয়ের পরের দিন রাফি আর আফরিন একসাথে নতুন বাড়ির কোণে বসে আছে। সূর্যের কোমল আলো ঘরের ভেতর ভেসে আসছে, আর বাতাসে ফুলের গন্ধ। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করছে। রাফি চায় শুধু আফরিনকে হাসতে দেখবে, আর আফরিন চায় রাফি পাশে থাকবে। প্রতিটি সুখ, দুঃখ, হাসি, কান্নায়, ছোট ছোট কাজ, হাত ধরাধরি, একসাথে বসে কফি খাওয়া, একসাথে রান্না, সব কিছুই তাদের জন্য এক মধুর রুটিনে পরিণত হয়েছে। রাফি, তুমি আজ সকালে আমার জন্য চা বানিয়েছো? আরে হ্যাঁ, দেখো তোমার প্রিয় চা। প্রতিদিনের ছোট খুশি বড় আনন্দ আনে। প্রতিদিনের এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের জীবনের আনন্দে ভরিয়ে দিয়েছে। রাফি ধীরে ধীরে বুঝতে পারছে যে যন্ত্রণা, কষ্ট আর ভয় কেটেছিল তা তাদের ভালোবাসাকে আরো শক্তিশালী করেছে। আফরিন রাফির হাত ধরে বলে, আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে, আর এই আশায় আমি প্রতিদিন নতুন শক্তি পাই। আমি তোকে ছাড়বো না আফরিন, কখনোই। আমাদের জীবনটা এখন শুধু আমাদের জন্য। দিনের আলো ঘরে ঢুকছে, তাদের চোখে, মুখে এবং হৃদয়ে। সমস্ত অন্ধকার, সমস্ত কষ্ট, সমস্ত ভয় সব মিলিয়ে গেছে অতীতে। এখন শুধু প্রেম, স্নেহ এবং একে অপরের জন্য সমর্পিত জীবন। এভাবেই রাফি আর আফরিন শুরু করলো নতুন জীবন। ছোট ছোট আনন্দ, একে অপরের পাশে থাকা এবং প্রতিটি মুহূর্তে ভালোবাসা দিয়ে তৈরি তাদের দৈনন্দিন জীবন।